শেয়ার করতে হবে তোমাকে। একচল্লিশ টাকা সেটা দেবে। দুশো পর্যন্ত 300 জন হয়নি। হ্যাঁ আর না থেকে তুমি এত বোকা। প্রত্যেকটা কাজ ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? রিসেন্ট ক্লাসের বিষয়বস্তু হলো যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে যাওয়া যেটা পরীক্ষায় আসতে পারে এমন কিছু, মানে ইম্পর্ট্যান্ট কিছু প্রত্যেকটা টপিকের বা গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করবো আমি। ক্লাসটা একটু লং হতে পারে, কিন্তু একটা বিষয় হলো ক্লাস করলে মনে থাকে, আর লিখলে আরেকটু মনে থাকে, এরপর আরেকবার পড়লে আরও বেশি মনে থাকে। কিন্তু শুধু পড়ে গেলে মনে কমও থাকতে পারে। ওকে, কি যে বলেন, প্রশ্ন বেসিক ভিউ থাকলে রিসেন্ট ভিউ পড়া লাগবে কি না? বেসিক ভিউতে সিলেবাস অনুসারে কোনো বিষয় থাকলে সেটা দেয়া আছে, আবার রিসেন্ট ভিউতে হলে শুধু রিসেন্ট দেয়া আছে। ওকে, যা হোক, আপনারা আসেন। আমি জাস্ট সেগ্রিগেটেডভাবে যাব। বাংলাদেশ যাব না ইন্টারন্যাশনাল যাব? কার কাছে কোনটা মনে হয়, বাংলাদেশ নাকি ইন্টারন্যাশনাল? কোনটা পড়লে ভালো হবে? বাংলাদেশ ভালো হবে নাকি ইন্টারন্যাশনাল ভালো হবে? আচ্ছা, আমরা একটু দেখি কি পড়া যায়। সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে দেখি কিছু গুরুত্বপূর্ণ তারিখ, ইম্পর্ট্যান্ট ডেটস। এই ডেটগুলো পড়লে হয় কি, যে ওই ডেটের সাথে গণনাগুলো পড়া হয়ে যায়। অনেক সময় ডেটের সাথে ডেট ইম্পর্ট্যান্ট না হলেও ঘটনাটা ইম্পর্ট্যান্ট থাকে। সো এবছর খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ 1 নভেম্বর। গুরুত্বপূর্ণ তারিখ। এদিন ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষ উদযাপন হবে। বিসিএস বা যে কোনো পরীক্ষায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আসে,
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনটা হবে 1 নভেম্বর। এবছর আরেকটা ডেট গুরুত্বপূর্ণ, 25 অক্টোবর। 25 অক্টোবর থেকে 31 অক্টোবর, এটা গুরুত্বপূর্ণ কারণ এখানে ষষ্ঠ আদমশুমারি হবে। এবার তো আদমশুমারি নাম না, নাম হলো জনশুমারি। জনশুমারি ও গৃহ গণনা, জন ও গৃহ গণনা শুমারি, আসলে নামটা এরকমের, ষষ্ঠ জন ও গৃহ গণনা শুমারি। গৃহ গণনা শুমারি এখন কিন্তু আর জনশুমারি বলা হয় না, মানে আদমশুমারি বলা হয় না। দেখেন এরপরে এবছর গুরুত্বপূর্ণ একটা ডেট আছে 18 অক্টোবর। 18 অক্টোবর প্রথমবারের মতো জাতীয় শেখ রাসেল দিবস হবে। শেখ রাসেল দিবস 18 অক্টোবর, জানি কিনা, একটা জাতীয় দিবস কিন্তু এটা। এরপর হলো 6 অক্টোবর, এই যে গতকালকে গেল, জাতীয় জন্ম নিবন্ধন দিবস, জন্ম মৃত্যু নিবন্ধন দিবস। এই নিবন্ধন দিবসটা আগে 3 জুলাই পালিত হতো, এখন থেকে প্রথমবারের মতো 6 অক্টোবর পালিত হয়। আর একটা বিষয় মনে রাখবে, বছর 27 ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিবস যেটা চলে গেছে, মানে আগামী বছর পালিত হবে, সেটা হলো পরিসংখ্যান দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস। তাহলে একটা গুরুত্বপূর্ণ দিবস জানলাম যে 18 অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস, 6 অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে এবছর খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ 17 সেপ্টেম্বর, দেখা যায় 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর আমাদের প্রাইম মিনিস্টার তিনি প্রথম বিদেশ সফর করেন, প্রথম বিদেশ সফর, এবং তিনি প্রথম সফর করছেন ফিনল্যান্ড বা হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, ফিনল্যান্ড তিনি প্রথম সফর করেন 17 সেপ্টেম্বর, অর্থাৎ এই কোভিড পিরিয়ডের পরে, আফটার কোভিড-19, এই কোভিড-19 যেটা মানে এটা কিন্তু মানে SRV মনে হয়, SRV-2, এটা কিন্তু SRV-2, অর্থাৎ সার্স ভাইরাস 2 প্রকৃতির। এখন কিন্তু পরীক্ষায় কোভিড-19 আসে না, আসে যে SRV কি 1, 2, 3, 4, SRV-2, অর্থাৎ SRV-2 এর কারণে, অথবা মানে সার্স ভাইরাসের ক্যাটাগরি 2, আর ক্যাটাগরি 2 হলো এটা 7ম প্রজাতির, কিন্তু ক্যাটাগরি 2 প্রজাতি কিন্তু 7ম। কিন্তু কোভিড-19 এই ক্রাইসিসের কারণে প্রাইম মিনিস্টার বিদেশ সফর গেছেন, এবং প্রথম বিদেশ সফর গেছেন তিনি ফিনল্যান্ডে, আর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আপনারা যে কোনো পরীক্ষার জন্য যে কাজটা করবেন, রাজধানী ক্ষেত্রে আপনারা স্ক্যান্ডিনেভিয়া যে দেশগুলো আছে তা আপনারা পারেন, কিন্তু আপনাদের পরীক্ষায় বেশিরভাগ এখন খুব অ্যাবনর্মাল রাজধানীগুলো আসে, যেমন বেলারুশের রাজধানী একবার চলে আসলো। আপনারা যেটা করবেন, সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত যে 15টি দেশ আছে, সেই 15টি দেশের এবং পূর্ব ইউরোপ, ইস্ট ইউরোপের দেশগুলো, ইস্ট ইউরোপ বলতে গেলে যে বলকান অঞ্চলের দেশগুলো, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, আলবেনিয়া, এই সব দেশের রাজধানী, আর হলো সাবেক সোভিয়েতভুক্ত 15টি দেশের রাজধানী। রাশিয়ারটা তো মস্কো পারেন, এছাড়া বাকি রাজধানীগুলো অবশ্যই পড়ে ফেলবেন, পারলে এখনই পড়ে ফেলেন, যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে বেশি আসে। তার মানে 17 সেপ্টেম্বর তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলেন ভাই গুরুত্বপূর্ণ কোনটা, এরপর যদি বলি খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ, সেটা হলো 29 অগস্ট। 29 অগস্ট এই দিন কেন গুরুত্বপূর্ণ? কারণ মেট্রো রেল, আমাদের যে ম্যাস র্যাপিড ট্রানজিট, এই মেট্রো রেলটা পরীক্ষামূলকভাবে চালু হয় 29 অগস্ট। এবং মেট্রো রেল একটা বিশাল একটা ফ্যাক্ট আমাদের জন্য, মেট্রো রেল বিশাল একটা ফ্যাক্ট। এবং আরেকটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু এখন পাতাল রেল করবে, পাতাল রেল। এবং খুবই গুরুত্বপূর্ণ যে মেট্রো রেল হবে 6টা, মেট্রো রেল এখন তো একটা, এটা মোট 6টা মেট্রো রেল হবে। এবং বাংলাদেশ পাতাল রেল হবে, ঢাকা শহরে পাতাল রেল হবে। এবং এখানে বেশ কয়েকটা দেশ প্রস্তাবনা দিয়েছে, জাপান দিয়েছে, দুবাই দিয়েছে। এবং বাংলাদেশ খুব বেশি আগ্রহ দেখাচ্ছে দুবাই, কারণ দুবাই বলছে মাত্র 8 মাসে তারা পাতাল রেল করে দিবে। কিন্তু কিভাবে সম্ভব একমাত্র তারা জানে। এটা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ, 29 অগস্ট মেট্রো রেল চালু হবে, এই কারণে গুরুত্বপূর্ণ। এরপরে হলো 7 আগস্ট, এটা গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্বিতীয় পর্যায়ে গণটিকা শুরু। দ্বিতীয় পর্যায়ে গণটিকা কার্যক্রম কিন্তু 2 বার চালু হয়। দ্বিতীয় পর্যায়ে 7 আগস্ট, আর 7 ফেব্রুয়ারি যদি বলে সেটা হলো প্রথম পর্যায়ে গণটিকা। অর্থাৎ গণটিকা চালু হয়েছে দ্বিতীয় পর্যায়ে 7 আগস্ট,
প্রথম পর্যায়ে সেটা হলো 7 ফেব্রুয়ারি। আমি খুব দ্রুত লিখবো, আপনাকে দ্রুত লিখতে হবে, প্লাস হলো দ্রুত আপনি ক্যাচ করতে হবে, আমার কথাগুলো দ্রুত শুনতে হবে এবং শুনলে মনে থাকবে। প্রয়োজনে আপনি একবার টেনেও দেখতে পারেন, কিন্তু সময় নেই, কালকে অনেকের পরীক্ষা। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের অনেক পরে পরীক্ষা, কিন্তু যারা চাকুরির পরীক্ষা দিচ্ছেন আগামী 2 দিন কিন্তু অনেক পরীক্ষা আছে আপনাদের। সো খুব খেয়াল করে ক্লাসগুলো করেন। এরপরে দেখেন, যদি বলেন গুরুত্বপূর্ণ তারিখ কোনটা, আপনাদের মনে আছে কিনা? 16 জুলাই সাইমন রিং মারা যায়। এই সাইমন রিং তিনি কিন্তু ইউকে তার বাড়ি, কিন্তু মারা গেছেন এই সাইমন রিং রোমানিয়ায় মারা যান। এবং এই সাইমন রিং কিন্তু 2012 সালে বাংলাদেশের নাগরিকত্ব পান, বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পান 2012 সালে। দেখা যায়, এই পাশে দেখা যায় 2012 সালে তিনি নাগরিকত্ব পান। এই সাইমন রিং কিন্তু 12 সালে নাগরিকত্বের পাশাপাশি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা। এবং তিনি যে কাজটা করেছিলেন তার অবদানটা কি? সাইমন রিং এর অবদান, তিনি কিন্তু এই 26শে মার্চের ঘটনা তিনি 30 মার্চ প্রকাশ করেছেন টেলিগ্রাফ পত্রিকায় তিনি কিন্তু প্রকাশ করেছেন 30 মার্চ গণহত্যার বিষয়টি প্রকাশ করেছেন এই সাইমন রিং। 30 মার্চ তিনি টেলিগ্রাফ পত্রিকায় গণহত্যার বিষয়টি প্রচার করেন। সাইমন রিং রোমানিয়ায় মৃত্যুবরণ করেন। 2012 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং মুক্তিযুদ্ধ সম্মাননা পান। এরপরে যদি বলেন ভাই গুরুত্বপূর্ণ কোনটা, গুরুত্বপূর্ণ যদি বলেন যে বাংলাদেশের কিন্তু অনেকেই যে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু দিলীপ কুমারের খুব ভক্ত। 7 জুলাই দিলীপ কুমার মারা যায়। দিলীপ কুমারের মৃত্যু, তিনি মারা যান কিন্তু 7 জুলাই। এবং এই দিলীপ কুমারের মৃত্যুবরণ করেন। এবং দিলীপ কুমার একটা বিখ্যাত চলচ্চিত্র দেবদাস সিনেমা অভিনয় করেন দিলীপ কুমার। দেবদাস সিনেমা এটা তার একটা গুরুত্বপূর্ণ তার দিলীপ কুমারের খুব বিখ্যাত একটি চলচ্চিত্র দিলীপ কুমারের। এরপরে যদি বলেন ভাই গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হলো 30 জুন গুরুত্বপূর্ণ। আপনি নাম শুনছেন যে আমার বাড়ি আমার খামার। এই আমার বাড়ি আমার খামার এর প্রকল্প শেষ হয়। এখন আর আমার বাড়ি আমার খামার নাই, সবই এখন পল্লী সঞ্চয় ব্যাংকে কনভার্টেড হয়ে গেছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায় 30 জুন 2021 তারিখে। এই বছর, আমি কিন্তু 21 সালের তারিখগুলো বলছি, এই বছরের তারিখগুলো গুরুত্বপূর্ণ। এই আমার বাড়ি আমার খামার প্রকল্প চালু হয়েছে 1998-এ, 1999 সালে প্রথম চালু হয়। এবং এটা খুব 7 বার এর মেয়াদ বৃদ্ধি করে, এখন আর মেয়াদ বৃদ্ধি হবে না, এটি 30 জুন মেয়াদ শেষ হয়ে যায়। আমার বাড়ি আমার খামার প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপরে যদি বলেন ভাই গুরুত্বপূর্ণ তারিখ কোনটা, 13 জুন কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের ভ্যাটে 4টা জায়ান্ট প্রতিষ্ঠান, অর্থাৎ প্রযুক্তি প্রতিষ্ঠান, এর মধ্যে একটা হলো ফেসবুক ভ্যাটের অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের ভ্যাটের অন্তর্ভুক্ত হয় 13 জুন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা খুব চালাক তারা কিন্তু এই কোশ্চেনটা করে দিবেন। 13 জুন ফেসবুক ভ্যাটের অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের 4টা প্রতিষ্ঠান ভ্যাটের অন্তর্ভুক্ত হয়েছে, একটা ফেসবুক, একটা হলো গুগল, আর একটা হলো মাইক্রোসফট, আর একটা খুব সম্ভবত অ্যাপল অথবা ইউটিউব, এটা আমার খেয়াল নাই, দুইটার একটা আর কি, আমার খেয়াল নাই এখন, আই এম সরি, দুইটার মধ্যে যে কোনো একটা, আই থিঙ্ক অ্যাপল। বেসিক আমরা রিসেন্ট ভিউতে পাবেন, এটা রিসেন্ট ভিউতে আমি দিছি। তবে এখানে গুগল, মাইক্রোসফট, অ্যাপল অথবা ইউটিউবের মধ্যে একটা, আর ফেসবুক, এই 4টা জায়ান্ট প্রতিষ্ঠান বাংলাদেশের ভ্যাটের অন্তর্ভুক্ত হয়। তবে তারিখ 13 জুনটা শুধু ফেসবুকের জন্য বললাম, আর মে মাসে পেয়েছে মাইক্রোসফট, কিন্তু ওগুলোর গুরুত্ব নাই, ফেসবুকের গুরুত্বটাই সবচাইতে বেশি। আপনারা জানেন ফেসবুক কিন্তু যে কোনো সময় অফ হয়ে যাবে। আপনারা কি জানেন এটা, যে মার্কিন পার্লামেন্টে একজন কংগ্রেসম্যান কিন্তু প্রস্তাব উঠাইছেন, কংগ্রেসম্যান বা সিনেটর, তিনি যে প্রস্তাব উঠেছেন যে শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে ফেসবুক, এবং যদি এই বিল যদি মনে করেন আপনার খুব ভালোভাবে উপস্থাপন করা যায় যে কিভাবে হচ্ছে, এটা প্রমাণ দিতে পারলে কিন্তু অবশ্যই ফেসবুক কিন্তু উইল বি গেট কট। এবং জাকারবার্গের লাস্ট 2-3 পোস্ট একটু খেয়াল করবেন, সে খুব হতাশা ব্যক্ত করেছে যে কি হচ্ছে। এবং ফেসবুকে আপনার আমি
আমার স্পষ্ট মনে আছে ইন 2016 বা 15 আমরা বসে মানে গল্প করতেছি কয়েকজন টিচার, আমাদের কনফিডেন্সের সিনিয়র টিচাররা। তখন আমি বলছিলাম ওই সময়, তখন কিন্তু 17তম ছিল ধনী মার্ক জাকারবার্গ। তখন আমি বলছিলাম যে উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে মানে বিলিয়নিয়ারদের মধ্যে সে শীর্ষে চলে আসবে। এবং এখন কিন্তু থার্ড বিগেস্ট বা থার্ড রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মার্ক জাকারবার্গ। তো মার্ক জাকারবার্গ দেখছেন না, মাত্র কয়েক ঘন্টা সে $600 কোটি মনে হয় হারাইছেন। 6 ঘন্টা $300 কোটি, 6 ঘন্টা $300 কোটি তিনি $300 কোটি তিনি হারাইছেন। যাই হোক, আমরা আসি নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তারিখের ক্ষেত্রে ও আচ্ছা, আর একটা অ্যামাজন, আমি দুঃখিত, একটা অ্যামাজন, অ্যাপল না, অ্যামাজন, আর একটা অ্যামাজন, গুগল, ফেসবুক, এইটা আছে কি নাই? এই তিনটা আছে তা শিওর। ফেসবুক, অ্যামাজন আর গুগল, এই তিনটা আছে শিওর। এটা আছে কি না মানে আমি শিওর না। 4টা জায়ান্ট প্রতিষ্ঠান ভ্যাটের অন্তর্ভুক্ত হয়, তার মধ্যে ফেসবুক আছে, গুগল আছে, অ্যামাজন আছে, আরেকটা মাইক্রোসফট আছে কিনা আমার আসলে খেয়াল নাই। আমি অ্যাপল বা ওটা বলতেছি মানে করে আমি পাইলে আমি আপনাদেরকে এটা জানাবো। নেক্সটে দেখেন, আসেন খুব গুরুত্বপূর্ণ যেটা হলো 18 মে, এটা হলো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টস। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে প্রথম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আপনারা বুঝতে পারতেছেন যে কাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এটা কিন্তু লর্ড কার্জন করেছিল। সিক্রেট অ্যাক্ট, যে অফিসিয়াল কোনো সিক্রেট অ্যাক্ট প্রকাশ করা যাবে না, সেই সিক্রেট অ্যাক্টে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নেক্সটে আসেন, এরপরে আমরা দেখি, তারপরে হলো মাইক্রোসফট আছে স্যার, তাহলে মাইক্রোসফট থাকলে তাহলে আমার তো ঠিক আছে তাহলে। এরপরে দেখেন খুব গুরুত্বপূর্ণ, এবার দেখেন বাংলাদেশ কিন্তু কয়েকটা বিষয় করছে। যেহেতু ফেসবুকের মধ্যে আসছি, বাংলাদেশ কিন্তু ফেসবুকের বিকল্প করছে। বাংলাদেশ 3টা বিকল্প করছে। ফেসবুকের বিকল্প বাংলাদেশ করছে যোগাযোগ নামে একটা নতুন অ্যাপ চালু করছে। মানে ফেসবুকের বিকল্প বাংলাদেশের নাম হলো যোগাযোগ। হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপের বাংলাদেশে বিকল্প চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের বিকল্প বাংলাদেশে হলো আলাপন। বাংলাদেশে আরেকটা বিকল্প, সেটা হলো জুম অ্যাপ। এই জুম অ্যাপের বিকল্প একটা চালু করেছে, তার নাম বৈঠক। তাহলে বাংলাদেশ 3টি বিষয় বিকল্প চালু করে ফেলছে। একটা হলো এফবি, যেটা হলো যোগাযোগ, হোয়াটসঅ্যাপ যেটার বিকল্প হলো আলাপন, আর জুম অ্যাপ যার বিকল্প হলো বৈঠক। জুম অ্যাপের বিকল্প হলো বৈঠক। এরপরে দেখেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 4 এপ্রিল, এই তারিখটা গুরুত্বপূর্ণ। 4 এপ্রিল এই তারিখটি গুরুত্বপূর্ণ। 4 এপ্রিলে যে বিষয়টা হয়, 4 এপ্রিল গুরুত্বপূর্ণ। এবং 4 এপ্রিল কি হয়েছে, 4 এপ্রিল গুরুত্বপূর্ণ কেন, সেটা হলো ওটিটি চালু। ওটিটি হলো ওভার দ্য টপ। এটা হলো একটি সরকারি কলিং সেবা। এবং এই সরকারি কলিং সেবা যার নাম হলো ওটিটি, ওভার দ্য টপ। আপনারা নাম শুনছেন দুরন্ত নামে একটা বিষয় শুনছেন আপনারা। দুরন্ত খুব গুরুত্বপূর্ণ। দেখবেন আপনি প্রথম আলো পত্রিকায় বড় করে একদিন দুরন্ত আসছিল। এই দুরন্ত কি জানেন? দুরন্ত হলো বাংলা ওয়েব ব্রাউজার। আপনাদের যেহেতু আমি ফেসবুক নিয়ে বলতেছি, ফেসবুকের একটা বিষয় যেটা বললাম যে বাংলাদেশে ফেসবুকের বিকল্প হলো যোগাযোগ, ঠিক চীনে একটা বিকল্প আছে, সেটার নামটা মনে রাখবেন। চীনে হলো সিনা ওবেই। এই সিনা ওবেই হলো চীনে ফেসবুকের বিকল্প, এফবি এর বিকল্প। চীনে ফেসবুকের বিকল্প হলো সিনা ওবেই। ওভার দ্য টপ। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ যদি বলেন, আপনি জানেন এটা 1 এপ্রিল গুরুত্বপূর্ণ। এটা নারী ক্রিকেট দল তারা টেস্ট মর্যাদা পায়, টেস্ট স্ট্যাটাস লাভ।
নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে, বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে সেটা হলো 1 এপ্রিল। এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 17 মার্চ, আমি এরপর ইন্টারন্যাশনাল ডেটগুলো বলবো। 17 মার্চ থেকে 26 মার্চ 2021, এই দিন কিন্তু এই 10 দিন যাবৎ বাংলাদেশ হয় মুজিব চিরন্তন। যদি বলা হয় বাংলাদেশে মুজিব চিরন্তনের মেয়াদ কয়দিন ছিল? 10 দিন ছিল, 17 মার্চ থেকে 26 মার্চ 2021। এটা হলো বাংলাদেশের মুজিব চিরন্তন। 10 দিন যাবৎ মুজিব চিরন্তন উদযাপিত হয় এবং এটা এখনো পরীক্ষা আসে। আরেকটা বিষয়, কালকে একটা পরীক্ষা প্রশ্ন ছিল 16 ডিসেম্বর 2020, এটা কিন্তু সুবর্ণ জয়ন্তী, বিজয়ের সুবর্ণ জয়ন্তী। খুবই উল্টা হয়ে গেল মনে হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তী 16 ডিসেম্বর 2020, আর মনে রাখবেন 26 মার্চ 2021 এই দিনটা কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তাহলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বললে হবে 26 মার্চ 2021, আর 16 ডিসেম্বর 2020 হবে, ফোনটাতে আমি একটা আমারটা বই, 26 মার্চ 2020 মানে 21টা হলো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আর 20 বললে হবে আরে হয়েছে হ্যাঁ, কমপ্লিট। ওকে, নেক্সট। এরপরে দেখেন আপনার আরেকটা বিষয়, সেটা হলো কিন্তু 10 দিন যাবৎ মুজিব চিরন্তন পালিত হয়। আর একটা তারিখ আমি গুরুত্বপূর্ণ বুঝি, সেটা 27 জানুয়ারি। অনেকেরই মনে আছে, আমি একটু মনে করাই দেই। 27 জানুয়ারি কিন্তু টিকা দেওয়া শুরু হয়। তবে টিকা দেওয়া শুরু হয়, এটা মনে রাখবেন, টিকার ব্যাপারে প্রশ্ন আসতে পারে। টিকা দেওয়া শুরু 27 জানুয়ারি 2021, 27 জানুয়ারি 2021 টিকা দেওয়া শুরু হয়। বাংলাদেশ 54তম দেশ যারা টিকা দেওয়া শুরু করে বাংলাদেশ 54তম দেশ। কিন্তু বাংলাদেশের একটা বিষয়, সেটা হলো এখন পর্যন্ত WHO অনুমোদিত টিকা কিন্তু 7টি, এবং বাংলাদেশের অনুমোদিত টিকা তাও 7টি। অর্থাৎ WHO অনুমোদিত টিকা 7টি, বাংলাদেশেরও অনুমোদিত টিকা হলো 7টি। কিন্তু ব্যাপারটা হলো যে WHO যে 7টা টিকা অনুমোদিত আছে, এর বাইরে বাংলাদেশের একটা অনুমোদন আছে, সেটা হলো স্পুটনিক 5। এই স্পুটনিক ভি অথবা স্পুটনিক 5, যেটা রাশিয়ার টিকা, এই টিকাটা এখন পর্যন্ত WHO অনুমোদন দেয়নি। স্পুটনিক 5কে WHO অনুমোদন দেয়নি, কিন্তু বাংলাদেশ অনুমোদন দিয়েছে। স্পুটনিক 5 বাংলাদেশ অনুমোদন দিয়েছে জরুরি প্রয়োগের জন্য, কিন্তু WHO অনুমোদন এখন পর্যন্ত দেয়নি। স্পুটনিক 5 এটা কিন্তু এক ডোজ টিকা। এখানে যে 7টি টিকা সবগুলোই ডাবল ডোজ, 2 ডোজ। আর একমাত্র স্পুটনিক 5 হলো 1 ডোজ। আর আবদালা, যেটা কিউবা, এটা এখন পর্যন্ত WHO থেকে অনুমোদন পায়নি। এই আবদালার 3 ডোজ। এখন মনে রাখবেন, টিকার 3 ডোজ টিকা কোনটা? 3 ডোজ হলো আবদালা, 1 ডোজ হলো কোনটা? 3 ডোজ হলো আবদালা। একজন প্রশ্ন করছে ক্লাসটা আসলে কাদের জন্য? যাদের রিসেন্ট দরকার তাদের জন্য, শুধুমাত্র যাদের রিসেন্ট জানা দরকার তাদের জন্য। আবদালা কিউবার এটা 3 ডোজ, স্পুটনিক 5 1 ডোজ, আর বাকি 7টা যে WHO অনুমোদন দিয়েছে সেগুলো হলো ডাবল ডোজ। আর বাংলাদেশ এই 7টা টিকার মধ্যে, মানে 7টার বাইরে, 7টার মধ্যে থেকে একটা দেয়নি, কিন্তু তারা অতিরিক্ত দিয়েছে স্পুটনিক 5। স্পুটনিক 5কে আবার অনুমোদন দেয়নি হলো WHO। আর মনে রাখবেন, এই টিকার মধ্যে সবচেয়ে যে টিকাটা, সেটা হলো বায়োএনটেক, ফাইজার স্পেলিং আমার হবে না, পি দিয়ে লেখে মনে হয়, ফাইজার বায়োএনটেক।
এটা 91.3% প্লাস। এটা হলো কার্যক্ষমতা। এই বায়োএনটেক এটা জার্মানির, বায়োএনটেক জার্মানি, ফাইজার হলো ইউএসএ। ওরা হলো উৎপাদক প্রতিষ্ঠান। ফাইজার হলো ইউএসএ যেটা উৎপাদক, বায়োএনটেক হলো উদ্ভাবক। বায়োএনটেক এটা হলো উদ্ভাবক জার্মানি, এবং এই উদ্ভাবক যে দুইজন, এই দুইজন হলো দম্পতি। এই উদ্ভাবক যে উদ্ভাবক দুইজন হলেন দম্পতি। এই দম্পতি তারা হলো তুর্কি বংশোদ্ভূত, এবং এই দুইজন কিন্তু কো ফাউন্ডার। যে দম্পতি দুইজনই কো ফাউন্ডার অফ বায়োএনটেক। বায়োএনটেক হলো জার্মানির, যারা এই ফাইজার বায়োএনটেক যেটা সবচেয়ে বেশি কার্যকর ক্ষমতা এবং প্রথম যেটাকে অনুমোদন দিয়েছে ডাব্লিউএইচও প্রথম অনুমোদন দিয়েছে সেটা হলো ফাইজার বায়োএনটেক। বায়োএনটেক হলো জার্মানির, উদ্ভাবক প্রতিষ্ঠান হলো বায়োএনটেক, উৎপাদক হলো ফাইজার। আর উদ্ভাবক যিনি দুইজন তারা হলেন তুর্কি বংশোদ্ভূত জার্মান, এবং দম্পতি দুইজন, একজন হলো শাহিন সামথিং, উগার শাহিন, আর তার স্ত্রীর নামটা তো ভুলে গেছি, স্ত্রী ঠুসঠুস মানে মনে নাই। অর্থাৎ উগার শাহিন এবং তার স্ত্রী, এই দুইজন হলেন এই ফাইজার বায়োএনটেক এই টিকাটার উদ্ভাবক। আবদাল্লাহ টিকা হলো কিউবার, এবং আবদাল্লাহ টিকা হলো 3 ডোজ। এই জন্য এটা একটু এক্সেপশন, যেটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় আসছিল। এরপরে হলো স্পুটনিক 5, যেটা রাশিয়ার, এটা 1 ডোজ, আর বাকিগুলো হলো 2 ডোজ। এরপরে দেখেন টিকার ব্যাপারে আমি এখন একটু ইন্টারন্যাশনালের কয়েকটা ডেট নিয়ে আলোচনা করলে কিছু ঘটনা আমাদের মনে পড়বে। কয়েকটা ডেট নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনালের একটা ডেট, সেটা হলো ইন্টারন্যাশনাল ইম্পর্ট্যান্ট ডেট। এটা হলো ইন্টারন্যাশনালের, যেমন দেখেন এখানে 1 থেকে 12 নভেম্বর এদিন কিন্তু COP26 হবে। COP26 যেটা গ্লাসগোতে হবে, গত বছর হওয়ার কথা ছিল, সেটা হয়নি। গ্লাসগো স্কটল্যান্ড, গত বছর কিন্তু হয় নাই, ওইটাই এবার হবে, কিন্তু নাম ঠিকই থাকবে COP26। এটা 1 থেকে 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এরপরে হলো সম্মেলনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সম্মেলন, আমি যে কটা লিখে দিচ্ছি সেই কটার তারিখ। এরপরে দেখেন 30 থেকে 31 অক্টোবর, 30 থেকে 31 অক্টোবর এই দিন G20 সম্মেলন হবে। এটা হবে রোম, ইতালি। 30 থেকে 31 অক্টোবর G20 সম্মেলন হবে। প্রতি বছরই তারা দেখা যায় যে কিছু বিষয় আছে যে কিছু সম্মেলন আছে সবসময় পরীক্ষায় থাকে। এর মধ্যে একটা হলো এই 30 থেকে 31 অক্টোবর, যেটা হলো G20 সম্মেলন। আর আরেকটা সম্মেলন গুরুত্বপূর্ণ, সেই সম্মেলনটা হলো ব্রিক্স সম্মেলন হয় সবসময়। ব্রিক্স সম্মেলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 9 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলন। এই ব্রিক্স সম্মেলন এটা হয়েছে ভারতে। ব্রিক্স সম্মেলনের বিষয়টা একটু শিখেই দিই, অর্থাৎ এটা কিন্তু আপনি তাহলে ভুলবেন না। যেমন বিতে হয় ব্রাজিল, দেখেন ব্রাজিলের সম্মেলনটা 2014 সালে হয়েছিল, মনে আছে? যে 35তম বিসিএসে আসছিল যে 6ষ্ঠ ব্রিক্স সম্মেলন কোথায় হয়, ব্রাজিলে হয়, যেটা 14 সালে হয়েছিল। তার মানে আরে রাশিয়া হয়েছে 15 সালে, আইতে কি ইন্ডিয়া 16 সালে, চায়না কি 17, আর সাউথ আফ্রিকা কি 18। তাহলে দেখেন আবার এখানে 19 সালে হয়, রাশিয়ায় 20 সালে হয়, ইন্ডিয়াতে 21 সালে হয়। এইটা ছিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে দেখেন একাদশ, দ্বাদশ, তাহলে এটা হলো 13তম সম্মেলন। এখন আপনি জানেন যে 9 সেপ্টেম্বর 2021 সালে এখানে নবম সম্মেলনটা, 13তম সম্মেলনটা হয়েছে 2021 সালে ইন্ডিয়াতে। অর্থাৎ এটা সিরিয়ালি হয়, মানে এই লেটার অনুসারে হবে। 13তম সম্মেলনটা 21 সালে হয়েছে ভারতে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারেন যে অবশ্যই 14 সালের মানে 22 সালের সম্মেলনটা বা 14তম সম্মেলনটা কোথায় হবে? অবশ্যই সেটা চায়না হবে। তাহলে চীনে হবে 2022 সালে 14তম সম্মেলনটা। ব্যাপারটা বুঝেন নাই? যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এটা সবসময়
এরকম ঘুরতে থাকে। 14 সালের কথাটা আমি বললাম, 35তম BCS আসছে, এই জন্য আমি 14 থেকে শুরু করলাম। 14 সালে ব্রাজিলে হয়েছিল, 15 সালে রাশিয়ায়, 16 ইন্ডিয়া, 17, 18, আবার 19, 20, 21, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 13তম হয়েছে ইন্ডিয়ায়। 14তমটা কোথায় হবে? চীনে হবে। তাহলে কয়েকটা সম্মেলনের ডেট আসে। আরেকটা সম্মেলনের ডেট আসে জানেন, সেটা হলো অবশ্যই এবছর খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো G7। G7-এর সম্মেলনটা এই বছর জুন মাসে হয়েছে। G7 সম্মেলনটা হয়েছে 11 থেকে 13 জুন, এবছর খুবই গুরুত্বপূর্ণ। 11 থেকে 13 জুন, 11 থেকে 13 জুন এটা G7 সম্মেলন। G7-এর 47তম সম্মেলন, 47তম সম্মেলন। এটা হয় যুক্তরাজ্যের একটা শহরে, শহরের নামটা মনে রাখতে হবে, কর্নওয়াল, যুক্তরাজ্য, কর্নওয়াল, UK। শহরের নাম আসে। একবার পরীক্ষা আসছিল সেন্ট পিটার্সবার্গ, যে সম্মেলনটা হয়েছিল পিটার্সবার্গে, সেন্ট পিটার্সবার্গ, যেটা যুক্তরাষ্ট্রে। পিটার্সবার্গ হলো যুক্তরাষ্ট্রে, আর সেন্ট পিটার্সবার্গ হলো রাশিয়ায়। পিটার্সবার্গ হলো রাশিয়ায়, আর সেন্ট পিটার্সবার্গ হলো যুক্তরাষ্ট্রে। অর্থাৎ পিটার্সবার্গ নামে দুইটা জায়গা আছে, যুক্তরাষ্ট্রে পিটার্সবার্গে হয়েছিল, সেটা কিন্তু পরীক্ষা আসছিল। তার মানে G7-এর 47তম সম্মেলন হয় কর্নওয়াল, UK। এবং এই সম্মেলনে গুরুত্বপূর্ণ যে দিকটা হলো, এবছর মনে রাখবেন কয়েকটা বিষয়। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এই সম্মেলনে বাইডেন বা USA তারা B3W ঘোষণা করেছে। B3W ঘোষণা করে। এই B3W আপনাদের আগেও বলেছি আমি ক্লাসে। B3W এটা অ্যাগেন্স্ট চায়নার BRI পলিসি, অর্থাৎ BRI এর বিরুদ্ধে। B3W হলো বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ চীন বিরোধী। এই B3W এই কনসেপ্ট হলো BRI বিরোধী যে কনসেপ্ট, সেটা হলো B3W। এই G7 সম্মেলনে জো বাইডেন এই সম্মেলনে তিনি এই প্রস্তাবটা তুলে ধরেন, অর্থাৎ বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। 3টা B, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, এটা BRI এর বিরুদ্ধে। আরেকটা বিষয় আপনি জানেন, USA আরেকটা বিষয় 2010 সালে 20 সালে করেছে। 2020 সালে চীন বিরোধী আরেকটা কাজ করেছে। USA কিন্তু চীন বিরোধী বেশ কয়েকটা প্রজেক্ট করেছে, বেশ কয়েকটা কাজ করেছে। চীন বিরোধী 2020 সালে আরেকটা করেছে, আইপ্যাক গঠন করেছে। এটা আইপ্যাকটা গঠন করেছে, যে আইপ্যাক গঠন করেছেন। এই আইপ্যাকটা হলো মানে ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এগেনস্ট চায়না, খুব সম্ভবত এইভাবে। আইপ্যাকের এলাবোরেশন ভুলে গেছি। এই আইপ্যাকের সদস্য হলো 8টি দেশ। এই 8টি দেশ হলো কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে। অর্থাৎ 8টি দেশের চীন বিরোধী 8টি দেশের চীন বিরোধী জোট 2020 সালে গঠিত হয়, যে পৃথিবীকে শান্তিময় রাখবে এবং চীন এই পৃথিবীর অশান্তির জন্য দায়ী। এজন্য চীন যে অশান্তির জন্য দায়ী, সেজন্য চীন বিরোধী এই কনসেপ্টটা চালু করেন 8টি দেশ। এই 8টি দেশ কারা কারা আপনি জানেন? G7-এর দেশ হলো 7টা। এই 7টার মধ্যে ইউরোপিয়ান 2টা নাই। কে আছে? USA আছে, UK আছে, জার্মানি আছে, জাপান আছে, এই 4টা আছে, বাকি 3টা নাই। এখানে বাকি 3টা নাই। এখন বাকি আচ্ছা কানাডা নাই, কানাডা এখানে আছে। অর্থাৎ USA, UK, জাপান, জার্মানি, কানাডা, আর বাকি হলো নরওয়ে, সুইডেন। USA, UK, জাপান, জার্মানি, কানাডা, নরওয়ে, সুইডেন, এই 8টা দেশের জোট হলো আইপ্যাক। এবং সেই আইপ্যাক হলো চীন বিরোধী। USA আরেকটা কাজ করেছে, তা তো আপনি জানেন, সেটা হলো তিব্বত অ্যাক্ট করেছে। আপনি মনে হয় জানেন না, এটা তিব্বত অ্যাক্ট।
তিব্বত অ্যাক্ট, যেটা 2020 সালে করেছে, এবং চীন ইউএস এর পার্লামেন্টে পাশ হয়েছে এই আইন। চীনের পার্লামেন্টে ইউএস এর পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে, যে তিব্বত অ্যাক্ট। তিব্বত অ্যাক্টের বিষয়বস্তু কি? তিব্বত অ্যাক্টের বিষয়বস্তু হলো যে তিব্বতে ইউএসএ দূতাবাস স্থাপন করবে, কনসুলেট অফিস স্থাপন করবে, এবং এখানে তারা দূত নিয়োগ করবে, অর্থাৎ কনসুলেট অফিস প্রতিষ্ঠা করার আইন। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র কনসুলেট অফিস করবে। কনসুলেট অফিস কোনটা? ইউএসএ, ইউকে, জাপান, জার্মানি, কানাডা, নরওয়ে, সুইডেন। কি হয়েছে? ও ডেনমার্ক, আর একটা ডেনমার্ক। ও দুঃখিত, আই এম সরি ভাই। ইউএসএ, ইউকে, জার্মানি, কানাডা, জাপান, জার্মানি, কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। সরি ভাই। এরপরে হলো তিব্বত অ্যাক্ট 2020, এটা পার্লামেন্টে পাশ করেছে। এটার উদ্দেশ্য হলো যে কনসুলেট অফিস প্রতিষ্ঠা করার একটা আইন। এরপরে যুক্তরাষ্ট্র চীন বিরোধী আরেকটা কাজ করেছে, সেটা হলো যুক্তরাষ্ট্র চীন বিরোধী আরেকটা কাজ করেছে। সেই কাজটা হলো যে জিনজিয়াং, এই জিনজিয়াং প্রদেশ থেকে আমদানি নিষিদ্ধ করেছে। এবং এই জিনজিয়াং প্রদেশে সবচেয়ে বেশি তারা কৃষিভিত্তিক, এবং এখানে তারা শিল্পের কাঁচামাল তৈরি করে থাকে, এখান থেকে তারা মানে রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র এখান থেকে কিনে। এই জিনজিয়াং প্রদেশে উইঘুরদের নির্যাতনের জন্য এখানে গণহত্যার স্বীকৃতি দেয়। ইউএসএ এই বছর 2টা গণহত্যার স্বীকৃতি দিয়েছে। একটা হলো উইঘুর ঘটনাকে একটা গণহত্যা স্বীকৃতি দিয়েছে, আর একটা আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি। যুক্তরাষ্ট্র এবছর 2টা গণহত্যার স্বীকৃতি দেয়। একটা হলো উইঘুর গণহত্যার স্বীকৃতি, আর একটা হলো আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি। এই আর্মেনীয় গণহত্যা এটা হয় 1915 সালে, এবং সেই গণহত্যাটা চালিয়েছিল তুরস্ক। এই গণহত্যা চালায় তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক এখানে গণহত্যা চালায়। আজকে যে আমরা 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস উদযাপন করি, এই 9 ডিসেম্বর গণহত্যা দিবস উদযাপনের ক্ষেত্রে, এই 9 ডিসেম্বর গণহত্যা দিবস উদযাপনের জন্য এই তুরস্ক গণহত্যা চালিয়েছিল 1915 সালে। সেই গণহত্যার প্রেক্ষিতে কিন্তু এখন গণহত্যা দিবস আমরা উদযাপন করে থাকি, মানে পালন করে থাকি। উদযাপন আর পালনের মধ্যে পার্থক্য হলো, পালন করা হলো জাস্ট আনুষ্ঠানিকতা, আর উদযাপন জিনিসটা হলো এমনভাবে পালন করা যাতে সবার মনে থাকে, এটাকে বলা হয় উদযাপন। আমরা কিন্তু বিজয় দিবস উদযাপন করি, আমরা গণহত্যা দিবস পালন করি, গণহত্যা দিবস আমরা উদযাপন করি না। অর্থাৎ পালিত এবং উদযাপিতের মধ্যে পার্থক্য হলো, পালন করা হলো জাস্ট আনুষ্ঠানিকতা, উদযাপন জিনিসটা হলো এমনভাবে পালন করব যেটা মনে থাকবে। গান করব, নাচ করব, নাটক করব, সিনেমা করব, যেটা উদযাপনের ক্ষেত্রে পারফেক্ট হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতেছি ভাই, অ্যাবসলিউটলি খুব ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু ইম্পর্ট্যান্ট কথাবার্তা বলতেছি, এখন ইম্পর্ট্যান্ট তথ্য দিচ্ছি। সেক্ষেত্রে সহযোগিতা কামনা করছি। আপনি ক্লাসে থাকলে ভালো, থাকলে আমার একটু স্পিড থাকবে, এই আর কি। আর যদি ক্লাসে কম থাকেন, স্পিড কম থাকবে, এটা স্বাভাবিক। বিষয়টা হলো, এই উইঘুর নির্যাতন, এইটাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে 4টি দেশ। গণহত্যার স্বীকৃতি দেয় 4টি দেশ। এই গণহত্যা স্বীকৃতি, আমি তারিখ থেকে এখানে চলে আসছি, আমি তারিখে আবার যাব, কারণ এখানে ঘটনাগুলো কিন্তু ইন্টার রিলেটেড এবং এগুলো কিন্তু লাগবে। গণহত্যার স্বীকৃতি দেয় 4টি দেশ। সেই 4টি দেশ কে কে? প্রথম দিয়েছে ইউএসএ, সেকেন্ড দিয়েছে কানাডা, থার্ড দিয়েছে নেদারল্যান্ডস, আর কয়েকদিন আগে দিল ইউকে। অর্থাৎ উইঘুর হত্যাকাণ্ডকে 4টি দেশ গণহত্যার বলে স্বীকৃতি দেয়। 4টি দেশ গণহত্যা বলে স্বীকৃতি দেয়। স্বীকৃতি শব্দটা খুবই এবছর মানে এত বেশি টাচি একটা বিষয়। এই বস্তুর স্বীকৃতিটা আপনি দেখেন, আফগানিস্তান তালেবান ক্ষমতা আসলো, তারা কিন্তু
তালেবান ক্ষমতা আসলো, তালেবানরা 7 সেপ্টেম্বর সরকার গঠন করলো। তারা 6টা দেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং 6টা দেশই আফগানিস্তান ভাবছিল তাদের খুব মিত্র রাষ্ট্র। 6টি দেশকে তারা এই সরকার গঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তারা আমন্ত্রণ জানায়। খুব দুঃখের বিষয়, 6টা দেশ থেকে কোনো প্রতিনিধি যায়নি, 6টা দেশ কেউ তাকে স্বীকৃতিও দেয়নি। এবং সেই 6টা দেশ খুবই দুঃখজনক। আফগানিস্তান গভর্নমেন্ট কিন্তু খুব প্রত্যাশা করেছিল এবং আগের দিন হেডলাইন হয়েছে যে লাইকলি 6 কান্ট্রিজ উইল রিকগনাইজ তালিবান গভর্নমেন্ট, বাট তালিবান গভর্নমেন্টকে কেউ রিকগনাইজ করে নাই, টোটাল কেউ করে নাই, কোনো স্টেট এখন পর্যন্ত করে নাই। তার মানে 7 সেপ্টেম্বর 2021 আফগানিস্তানে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে, শপথ মানে কি, মানে আনুষ্ঠানিকতার অনুষ্ঠানে 6টি দেশ আমন্ত্রিত থাকে। অনুষ্ঠানে 6টি দেশ আমন্ত্রিত থাকে। সেই 6টি দেশ কে? চীন, রাশিয়া, আর বাকি কয়েকটা হলো মুসলিম দেশ, ইরান, পাকিস্তান, তুরস্ক। দেখেন, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতার। তুরস্ক এবং কাতার, যেই কাতার মধ্যস্থতা করেছিল যে ন্যাটো এবং ইউএসএ এবং হলো যুক্তরাষ্ট্র এবং হলো কি আফগানিস্তানের মধ্যে যে 29 ফেব্রুয়ারি 2020 সালে যে শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ ছিল কাতার। সেই কাতারও পর্যন্ত স্বীকৃতি দেয়নি। 6টি দেশ আমন্ত্রিত থাকে। এখন পর্যন্ত তালেবান সরকারকে একটা স্বীকৃতি দিয়েছে, দেশ না, তাও একটা প্রদেশের গভর্নমেন্ট তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয়। সেইটা হলো প্রথম স্বীকৃতি দেয়, সেটা হলো খাইবার পাখতুন সামথিং, আগে খাইবার পাখতুন সামথিং। এটা হলো পাকিস্তানের একটি স্থানীয় সরকার। অর্থাৎ খাইবারটা এরকমের, এই খাইবার গিরিপথ, এটা হলো খাইবার গিরিপথ। এই গিরিপথের এক পাশে আফগানিস্তান, এক পাশে পাকিস্তান। এই খাইবার, এখানে পাকিস্তান প্রদেশের যে সরকারটা, সেই সরকারটা আফগানিস্তানকে স্বীকৃতি দেয়। খাইবার গিরিপথটা খুব ছোট, খুব সম্ভবত 5 কিলোমিটার, মাত্র 5 কিলোমিটার। খাইবার গিরিপথ মাত্র 5 কিলোমিটার। এই খাইবার গিরিপথ আফগানিস্তান এবং পাকিস্তানকে পৃথক করে, আবার কেউ কেউ বলে সংযোগ করে, কারণ এটা এই গিরিপথের এখানে রাস্তা, সেটা এখান দিয়ে সিল্ক রোড গেছে। এখন বলে যে এটা মানে সংযুক্ত করেছে, এমনও বলে। অর্থাৎ খাইবার গিরিপথ পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে অবস্থিত। আর এই খাইবার গিরিপথের 5 কিলোমিটার, আর এই খাইবার গিরিপথের যেই এখানে যে স্থানীয় সরকার, সে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়। এখন পর্যন্ত কোনো স্টেট অফিসিয়ালি আর মানে ডিজুর যেটাকে বলে, মানে অফিসিয়ালি স্বীকৃতি, সেই স্বীকৃতি এখন পর্যন্ত কেউ দেয়নি। কিন্তু সবাই মনে করছে যে এরা স্বীকৃতি সবার আগে দিবে, সবাই ভাবছে এটা। আরেকটা বিষয় হলো, একটা কাজ করেছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী প্রথম আফগানিস্তান সফর করে। অর্থাৎ আফগানিস্তানে সফরকারী প্রথম কোনো কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অন কাইন্ড অফ একজন ডিপ্লোম্যাট, একজন হেড অফ স্টেট অন কাইন্ড অফ ডিপ্লোম্যাট। সে কিন্তু ডিপ্লোম্যাট, কারণ একজন ডিপ্লোম্যাট রেড পাসপোর্ট ইউজ করে, একজন হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট, সেও রেড পাসপোর্ট ইউজ করে। পাসপোর্টের রং 3টা হয়, একটা হলো রেড পাসপোর্ট যেটা ডিপ্লোম্যাটরা ইউজ করে, অর্থাৎ হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট এবং ডিপ্লোম্যাটরা তারা কিন্তু রেড পাসপোর্ট ব্যবহার করে। আর যেটা হলো গ্রিন পাসপোর্ট, যেটা ব্যবহার করি আমরা যারা সাধারণ মানুষ তারা ব্যবহার করে হলো গ্রিন পাসপোর্ট। আর যারা সরকারি অফিসার তারা ব্যবহার করে হলো ব্লু পাসপোর্ট। নীল পাসপোর্ট ব্যবহার করে হলো, নীল রঙের পাসপোর্ট ব্যবহার করে যারা সরকারি চাকরি করে
গ্রিন পাসপোর্ট ব্যবহার করে যারা সিভিলিয়ান, আর রেড পাসপোর্ট ব্যবহার করে যারা ডিপ্লোম্যাট। এবং সেক্ষেত্রে এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কাইন্ড অফ একজন ডিপ্লোম্যাট। তার মানে যদি বলা হয় আফগানিস্তানে সফরকারী প্রথম কূটনৈতিককে বা আফগানিস্তানে সফরকারী কোনো বিদেশি কোনো মন্ত্রীকে, সেটা হলো কাতারের পররাষ্ট্রমন্ত্রী এখানে প্রথম সফর করেন। আমি স্বীকৃতি শব্দটা খুব টাচি বলছি এই কারণে যে বছর স্বীকৃতি শব্দটা খুব আফসোস করে যে তালেবানকে তারা মুসলিম রাষ্ট্র ওয়াইসিও পারত একটা স্বীকৃতি দিতে, তারা সবাই কি বলছে যে উই আর থিঙ্কিং, সবাই থিঙ্কিং করছে, বাট আফগানিস্তান তারা দায়িত্বহীনভাবে বারবার বলছে যে আমাদের স্বীকৃতি দরকার। এরপরে দেখেন, পানি দাও তো। আমি যেখানে ছিলাম আসলে রিসেন্ট ঘটনাও অনেক। একটা বিষয় হলো যে এবছর আপনি যদি চিন্তা করেন যে বিশেষ পরীক্ষা অথবা চাকুরির পরীক্ষায় যে অনেকদিন ধরে পরীক্ষা হয় না, যে কারণে কিন্তু রিসেন্ট এখনকার ঘটনাগুলো রিসেন্ট, 20 সালের ঘটনাও অনেক কিছু রিসেন্ট। তবে এর মধ্যে কোনো মেজার করতে হবে আসলে কোনটার এখন পর্যন্ত অ্যালাইভ, কোন ইনফরমেশনগুলো এখন পর্যন্ত অ্যালাইভ। ওকে, আমি 1 মিনিট পানিটা খাই নেই। ওকে, রিসেন্ট ভিউ ইনশাল্লাহ আশা করি কালকে সকালেই নীলক্ষেত চলে যাবে ইনশাল্লাহ, আমরা প্রত্যাশিত। সকালে না গেলেও বিকালে যাবে, সকালে যাওয়ার সম্ভাবনা বেশি, না গেলে বিকালে যাবে। আর একটা বিষয় ভাই, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, মানে যাদের ন্যূনতম উপকার হচ্ছে তাদের প্রতি একটা রিকোয়েস্ট হলো ভাই, আপনি ভিউ না কিনেন। ভিউ সম্পর্কে যদি একটু খারাপ বলেন খুব কষ্ট লাগে, কারণ কষ্টটা হলো যে নির্ঘুম রাত। আপনি তো মনে করেন যে আপনি একটা বই পাইছেন, কিছু তথ্য মনে করেন লেখা, কিন্তু এই একটা বাক্য লিখতে কতক্ষণ যে মাউসটা থেমে থাকতে হয়, কতটা নির্ঘুম রাত কাটাতে হয় জানেন। আমি কি পরিমাণ কষ্ট, আমি এখন বেসিক ভিউ রিটেন নিয়ে কাজ করতেছি। 1 মিনিট আমি শেষ করি, আবার পড়াবো আমি, যে আমি কি পরিমাণ কষ্ট করতেছি এখন আল্লাহ নোস। যে আমি বসে আছি এখানে মাউস ধরতে, আমি তো খাটো মানুষ, তো একটু উঁচু, মানে চেয়ারটা বারবার নিচু হয়ে যায়। এই জায়গাটা প্রচুর ব্যথা আমার। একটু আগে দিচ্ছি এখানে আমি নাড়াতে পারি না। কালকে আমি সেই 3:30টার সময় ঘুমাইছি, আবার উঠে আবার সকালে আবার শুরু করছে, আবার একটু ঘুমাই, আবার একটু করি। কিন্তু এত কষ্ট করে যখন আপনারা এটাকে খুব গার্বেজ বলে ফেলেন, এটা খুব লাগে। আপনি কিনেন না বা কেউ ইনবক্সে বলেন, বাট আমার চোখে লাগলে খুব খারাপ লাগে, কারণ আমি তো অনেক কষ্ট করছি। আমি জানি যে কি পরিমাণ কন্টেন্ট আমি এখানে দিয়েছি। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু খুব রাবিশ ইনফরমেশন না, অ্যাবসলিউট রাবিশ না। এর প্রত্যেকটা কিন্তু একটা কি আছে, একটা যেটাকে বলে আপনার কনটেক্সট আছে, একটা প্রেক্ষাপট আছে। সো আসি আবার নেক্সটে। দেখেন, যেটা এবছর আপনাদের কয়েকটা তারিখ গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম, সেই তারিখের মধ্যে আমি গিয়েছিলাম হলো G7 সম্মেলনে গিয়েছিলাম। আপনাদের 3-4টা সম্মেলন গুরুত্বপূর্ণ। 4টা সম্মেলনের বাইরে আর 2টা সম্মেলন যেটা বাংলাদেশ জড়িত, সেই 2টা সম্মেলন কিন্তু আপনাদের জানতে হবে। একটা হলো 7 থেকে 8 এপ্রিল, এই তারিখটা গুরুত্বপূর্ণ। এই দিনটা কিন্তু 10ম D8 সম্মেলন হয়। 10ম D8 সম্মেলন, এই সম্মেলনের সভাপতি কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, যেটাকে HPM বলে, অথবা HE, হায়ার এক্সিলেন্সি। এই অনারেবল প্রাইম মিনিস্টার তিনি কিন্তু সভাপতি। এবং 10ম সম্মেলনটা সেটা হয়েছে ঢাকায়, এবং এটা ভার্চুয়ালি হয়। তো সম্মেলনের ক্ষেত্রে এই 4টা বললাম। আর একটা সম্মেলন গুরুত্বপূর্ণ, যেটা হলো 8 জুলাই, এটাও 21 সালে। এখানে প্রথম ফাইন্যান্স সামিট অফ V20, প্রথম ফাইন্যান্স সামিট অফ V20, ভালনারেবল 20 যেটা, এটার প্রথম সম্মেলনটা হয় কিন্তু 8 জুলাই। আপনি জানেন CVF এবং V20 2টা অর্গান আছে, এবং এই 2টা অর্গানেরই সভাপতি কিন্তু বাংলাদেশ। CVF এর সভাপতি বাংলাদেশ, আর V20 সভাপতিও বাংলাদেশ। এবং সেই সালটা হলো 2020 থেকে 2022 পর্যন্ত, 3 বছরের জন্য সভাপতি, অর্থাৎ 2020 থেকে 2022 পর্যন্ত সভাপতি বাংলাদেশ।
B20 আর সিবিএফ এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? সিবিএফ এটা হলো হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্ট। হেড অফ গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের সরকার প্রধান থাকবে সিবিএফ এ, আর B20 থাকবে প্রত্যেকটা দেশের ফাইন্যান্স মিনিস্টার্স। প্রত্যেকটা দেশের ফাইন্যান্স মিনিস্টার্স তারা থাকবে এখানে। এই ফাইন্যান্স মিনিস্টার্স, অর্থমন্ত্রীরা থাকবে হলো B20-র মধ্যে। এই দুইটার মধ্যে কিন্তু দেশ 48টি। সিবিএফ যে ভালনারেবল ফোরাম, এই ভালনারেবল ফোরামের মধ্যেও 48টা সদস্য, B20-র মধ্যেও কিন্তু 48টা সদস্য। এবং দুইটাই কিন্তু 2020 থেকে 22 পর্যন্ত বাংলাদেশ সভাপতি। সিবিএফ হলো অনারেবল মানে হেড অফ স্টেট অথবা হেড অফ গভর্নমেন্ট। এখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে সভাপতি, আর এটা সভাপতি হলো ফাইন্যান্স মিনিস্টার আহম মোস্তফা কামাল, AHM মোস্তফা কামাল। এই মোস্তফা কামাল বা লোটাস কামাল যাই বলেন, ইনি কিন্তু এটা সভাপতি। এখানে এই ফাইন্যান্স মিনিস্টারদের করা হলো কেন? কারণ যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা উন্নত বিশ্বের। যেখানে একটা শব্দ আছে, কনসেপ্ট আছে কার্বন ট্রেড, যে আমি যে পরিমাণ কার্বন এমিশন করি তার চেয়ে বেশি যে কার্বন এমিশন করবে সে আমার কাছ থেকে ওটা কিনে নেবে, অর্থাৎ আমাকে অতিরিক্ত কার্বনের জন্য সে টাকা দিবে। এই টাকাটা আসলে উন্নত বিশ্ব দেয় না। সেখানে $100 বিলিয়ন আমাদেরকে দেওয়ার কথা এই জলবায়ু ক্ষতিপূরণের জন্য, কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে না। $100 বিলিয়ন মানে $10,000 কোটি টাকা, $10,000 কোটি আমাদের দিচ্ছে না। এইটাকে আদায় করার জন্য এই সম্মেলনটা হয়। এবং এই সম্মেলনটা 8 জুলাই যে সম্মেলনটা হয়, প্রথম ফাইন্যান্স সামিট, এটার সভাপতি ছিল বিডি ফাইন্যান্স মিনিস্টার, বিডি ফাইন্যান্স মিনিস্টার এর সভাপতি। আর এইটার উদ্বোধক ছিল উদ্বোধন যিনি করেছেন তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তিনি হলেন উদ্বোধন করেছেন, আর এটা সভাপতিত্ব করেছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং দুইটাই হয়েছে কিন্তু ঢাকায়, এটাও ঢাকায় হয়, এটাও ভার্চুয়ালি, আর ওটাও হয় ভার্চুয়ালি। এই দুইটা সম্মেলনই ভার্চুয়ালি হয় এবং দুইটা সম্মেলনই বাংলাদেশ জড়িত। এই জন্য এই দুইটা সম্মেলনের তারিখটা আমি বললাম। আর এই দুইটার মধ্যে পার্থক্য আই থিঙ্ক বুঝতে পারছেন। সিবিএফ এ প্রত্যেকটা দেশের সরকার প্রধানরা রাষ্ট্র থাকবে, আর B20-তে প্রত্যেকটা দেশের অর্থমন্ত্রী থাকবে। দুইটা দেশেরই, দুইটা সংস্থারই সদস্য হলো 48টা করে। দুইটারই সভাপতি বাংলাদেশ 2020 থেকে 2022 পর্যন্ত। কোনো কোশ্চেন আছে? রিসেন্ট ভিউ কালকে বের হবে ইনশাল্লাহ। রিসেন্ট ভিউ আগামীকালকে ঢাকায় বের হবে। কালকে বিকাল নাগাদ সব জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বেসিক ভিউ রিটেন প্রার্থী যারা আছেন, আমি আসলে সবচেয়ে বড় কথা আমি আবার একটু বলবেন যে আবার ভাই ব্যবসার কথা বলতেছে। আমি জানি আপনারা খুবই বিরক্ত আমার উপরে। বেসিক্যালি আমার সীমাবদ্ধতা আছে অনেক। আমার আসলে কোনো ধান্দা নাই যে ধান্দাবাজি করব, লাস্টে বই বের করবো, কিনবেন। অনেকে মনে করে লাস্টে বই বের করলে মনে কিনে, লাস্টে বইগুলো তো কিনে না, কারণ তো পড়ে শেষ করতে পারবে না। গত বছর বেসিক ভিউ অনেক বেশি চলছে, কারণ অনেক আগে বেরোছিল, সময় ছিল। এবছর কিন্তু একটু কম চলছে। এক হলো অনেকের কাছে আগের বইটা আছে, দ্বিতীয়ত হলো মোটা বই দেখে অনেকে লাস্ট মুহূর্তে কিনে নেয়। আমার আসলে সীমাবদ্ধতা আছে, আমার আসলে কোনো ধান্দা নাই। আমি অনেক কষ্ট করি এবং কাজগুলো করতে হয়, এবং অনেকগুলো কাজ করি, আপনারা জানেন। সো 41তম রিটেনের জন্য কষ্ট করতেছি ইনশাল্লাহ। এটাও আশা করি আমার যে ওয়াদা, ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আগামী সপ্তাহে কি হয় দেখা যাক। ওকে, নেক্সটে আসেন আপনাদের জন্য। এরপরে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, তারিখের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু মনে রাখেন যে সবসময় নিষেধাজ্ঞার উপরে পরীক্ষা আসে। 30 জুলাই এই তারিখটা যেন একটু মনে থাকে। নিষেধাজ্ঞা, আপনি দেখছেন গতবার কিন্তু 42তম ডিতে কিন্তু কোশ্চেন আসছে যে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু আসছিল। এই বছর এই তারিখটা গুরুত্বপূর্ণ, কারণ USA কিউবায় নিষেধাজ্ঞা দেয়, এবং কিউবার সাথে কিন্তু সেই
54 বছর পর সম্পর্ক শুরু হয়েছিল। এই ইউএসএ এবং কিউবা, ইউএসএ মাইনাস কিউবা যদি বলি, অর্থাৎ সম্পর্ক ছিন্ন হয় 1961-এ। এবং আপনি জানেন এই 61-এ কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, মাইনাস লিখছে এটা। সেজন্য কিন্তু কিউবা সেই 1962-তে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ত্যাগ করে, এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ত্যাগকারী এই দেশ কিউবা এখন পর্যন্ত সে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফে ইন করে নেয়, তো টিল সে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের বাইরে। তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়েছিল সেই পোপ ফ্রান্সিসের, মানে পোপ জুলিয়ান ফ্রান্সিস, তিনি একটা সম্পর্ক তৈরি করে দেয় ইউএসএ এবং কিউবার। এই প্লাস সম্পর্কটা হয় 2015-এ, এবং ওবামা কিউবা সফর করেছিল। ওবামা কিউবা সফর করে, প্রথমে পানামা সফর করে, পানামায় বসে দুই পক্ষ বৈঠক করে, এরপরে ওবামা কিউবায় যায়, এবং তাদের মধ্যে সেই 54 বছর পর সম্পর্ক শুরু হয়। এবং সেই 54 বছর পর সম্পর্ক শুরু হলে সেই ইউএসএ আবার কিউবায় নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ দেয় যে কিউবায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউএসএ কিউবায় নিষেধাজ্ঞা আরোপ করে, অর্থাৎ এখানে অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘন। কটা বাজে? আপনাদের মনে আছে তো, মানে 23 জুলাই থেকে 8 আগস্ট এই পর্যন্ত যে 32তম অলিম্পিক হয়, এই অলিম্পিক কিন্তু 2020 সালের। এই অলিম্পিকে মনে রাখবেন সবচেয়ে বেশি পদক পেয়েছে ইউএসএ পদক পায় 39টি স্বর্ণসহ 113টি পদক পায়। আর আরেকটা দেশ সেকেন্ড, যে চায়না 38টি স্বর্ণসহ 88টি পদক পায়। অর্থাৎ প্রথম হলো ইউএসএ আর দ্বিতীয় হলো চায়না। ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশ এখন পর্যন্ত কোনো পদক পায়নি। বাংলাদেশের এখন সবচেয়ে ভালো ছিল মনে হয় 16তম হওয়া, মানে সর্বোচ্চ ভালো। যে তাও একবার খবরে বলছে যে পঞ্চম হিটে বাংলাদেশের একজন, পঞ্চম হিটে মানে হিট তো মানে শেষ থেকে আসে, মানে পঞ্চম রাউন্ডে 31 জনের মধ্যে বাংলাদেশ 16তম হয়েছে। এইটা বাংলাদেশের সবচেয়ে মানে মেসিভ একটা অর্জন ছিল যে বাংলাদেশের অলিম্পিক এ পর্যন্ত। কিন্তু এবছরও মানে আপনি দেখেন সিয়েরা লিওন, সেও কিন্তু এখানে পদক পায়, কিন্তু বাংলাদেশ পায় না। বারোমুডা পায়, আমরা পাই না। আমরা পাবো কি? আমাদের এই ফোনটা দেখো তো বন্ধ হয়ে গেছে কিনা। 30 জুলাই এই অলিম্পিকের কথাটা যেন মনে থাকে। চলতেছে। আর আপনি দেখেন আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমাদের কিন্তু এই 4টা দেশই ঘুরে ফিরে, এই 4টা দেশ, চায়না, ইউএসএ, ইন্ডিয়া, এই 3টা হলো প্রধান আমাদের জন্য। এই 3টা কিন্তু তথ্য জানতেই হবে। রিসেন্টলিতে দেখবেন সাম্প্রতিক ইন্ডিয়া আছে, সাম্প্রতিক ইউএসএ আছে, সাম্প্রতিক চায়না আছে। আর আরেকটা হইছে যে এই 2টার মধ্যে একটা থাকে, রাশিয়া এবং মিয়ানমার। এবছর মিয়ানমারও গুরুত্বপূর্ণ, রাশিয়াও গুরুত্বপূর্ণ। মিয়ানমারের একটা বিষয় মনে রাখেন যে মিয়ানমারের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে মিয়ানমারের অ্যাগেনস্টে এই বছর একটা মানে আদালতে, ইউএনএইচআরসিতে, অর্থাৎ মানবাধিকার পরিষদ, এই মানবাধিকার পরিষদ এটা হয়েছে কিন্তু 2006 সালে। 2006 সালে মানবাধিকার পরিষদ। আর এই মানবাধিকার পরিষদে এই বছর একটা ভোটাভুটি হয়, সেখানে যে প্রস্তাবটা ওঠে সেই প্রস্তাবে মানে মিয়ানমার বিষয়ক রোহিঙ্গা নির্যাতন, রোহিঙ্গা নিপীড়নের ভোটাভুটি ছাড়া, নিপীড়নের প্রস্তাব ভোটাভুটি ছাড়া পাশ হয়। আমি বুঝাতে পারি নাই, বিষয়টা হলো
একটুখানি বোঝার চেষ্টা করেন। এখানে মানবাধিকার পরিষদ আছে জাতিসংঘের, যে পরিষদের সদস্য এখন 47, বাংলাদেশ কিন্তু এখন সদস্য। এই মানবাধিকার পরিষদে কিন্তু, যেটাকে ইউএনএইচসিআর, বাংলাদেশ 2019 থেকে 21 পর্যন্ত সদস্য, আবার পুনরায় নির্বাচিত হয়েছে 2022 থেকে 2024, অর্থাৎ বাংলাদেশ এখানেও নির্বাচিত সদস্য। অর্থাৎ বাংলাদেশ কিন্তু মানবাধিকার পরিষদের, এবং আপনারা কয়েকদিন আগে পত্রিকায় দেখছেন বাংলাদেশ 3টি সংস্থায় আবার সদস্য পদ হয়েছে 2020 থেকে 22। এই শব্দটা আগে লিখে নেন এই পাশে, বিডি 2020 থেকে 22 পর্যন্ত, আমি ওখানে আসতেছি ভাই, একটু বাম পাশে লিখে নেন, 20 থেকে 22 পর্যন্ত বাংলাদেশ 3টি সংস্থার নির্বাহী হয়। নির্বাহী মানে সদস্য হয়। নাম্বার 1 ইউএনএইচসিআর, এখানে বাংলাদেশ 19 থেকে 21 আছে, আবার 22 থেকে 24 হবে। আমি দুঃখিত, 22 থেকে 24, 2022 থেকে 24 পর্যন্ত বাংলাদেশ 3টি সংস্থার নির্বাহী হয়। ইউএনএইচসিআর। নাম্বার 2 ইউনিসেফ। এই ইউনিসেফ এখানেও বাংলাদেশ 2019 থেকে 21 পর্যন্ত, দুঃখিত, ইউএনএইচসিআর। সরি ভাই, এটা একটুখানি এখানে একটু কারেকশন আছে, এটা পরে আসতেছে, এখানে একটু কারেকশন আছে, এখানে আসেন। এই মানবাধিকার পরিষদে বাংলাদেশ সদস্য, তো প্রস্তাবটা হলো যে রোহিঙ্গাদের নিপীড়ন বিষয়ক প্রস্তাব উঠবে, সেখানে ভোটাভুটির দরকারই হয়নি, কারণ সবাই চেয়েছে যে প্রস্তাবের পক্ষে থাকুক, এবং এখানে ভোটাভুটি ছাড়া এই প্রস্তাবটা পাশ হয়। ভোটাভুটি ছাড়া এই প্রস্তাবটা পাশ হয়েছে ইউএনএইচসিআর-তে। এখন দেখেন 2020 থেকে 22 পর্যন্ত বিডি 3টি সংস্থার নির্বাহী হয়। 1 ইউনিসেফ, 2 ইউএন উইমেন, 3 সিএনডি। আসলে ইউএনএইচসিআর-তে বাংলাদেশ 22 থেকে 24 পর্যন্ত হয়নি, আবার 20 থেকে 22 লিখে, 22 থেকে 24, সরি ভাই, এটা একটুখানি ঝামেলা হলো। 22 থেকে 24 পর্যন্ত বিডি 3টি সংস্থার নির্বাহী হয়। বাংলাদেশ 3টি সংস্থায় নির্বাহী হয়, ইউনিসেফ, ইউএন উইমেন, সিএনডি। অলিম্পিকে আমি খেলতে যাব না, অলিম্পিকে আমি তো সাঁতার প্রথমত সাঁতার পারি না। যদি এমন একটা প্রোগ্রাম হইতো, না আর প্রোগ্রাম লাগবে না। এখন একটা, আমি যেখানে ছিলাম, আমি আসলে যেখানে ছিলাম, কোথায় ছিলাম যেন, সংস্থার সদস্য না। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? 1 ঘন্টার উপরে ক্রস হয়েছে। যাক, ভালো আছেন আপনারা। একজন বলছেন এআইবি সদস্য কতটা, 86 নাকি 87? সর্বশেষ চিলি না। আসলে এআইবি সদস্য হলো 103টা, তার মধ্যে কার্যকরী সদস্য 86টি। কার্যকরী সদস্য 86টি, আর মোট সদস্য হলো 103টি। 87টি দাগাবেন না, ওদের ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটে লেখা আছে যে 86টি। একটা কথা মনে রাখবেন, এআইআইবি আর এনডিবি সদস্য কিন্তু 8টি, তার মধ্যে কার্যকরী 5টি, আর প্রস্তাবিত যেটাকে হলো প্রসপেক্টিভ 3টি। এখানে হলো ব্রিক্সভুক্ত 5টা দেশ, আর হলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে, এরা সদস্য। ব্রিক্স, বাংলাদেশ, ইউএই এবং উরুগুয়ে। এবছর যেটা হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক প্রস্তাবটি মানবাধিকার পরিষদে ভোটাভুটি ছাড়া পাশ হয়েছে, মানবাধিকার পরিষদে। আরেকটা বিষয়, এই বছর ইউএনজিএতে একটা প্রস্তাব হয়েছে। ইউএনজিএতে মিয়ানমারে অস্ত্র রপ্তানি
অস্ত্র রপ্তানি নিষিদ্ধের, অর্থাৎ মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করবে না, মার্কার দাও, নিষিদ্ধের প্রস্তাবটি 119 এক ভোটে পাশ হয়। প্রস্তাবটি 119 এক ভোটে পাশ হয়, অর্থাৎ 119 ভোট বলছে যে রপ্তানি নিষিদ্ধ করা হোক, আর একটা ভোট হলো বেলারুশ। এই বেলারুশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, বেলারুশ ভোট দিয়েছে বিপক্ষে। দুঃখের বিষয়, এই প্রস্তাবে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, তারপরে হলো রাশিয়া, এরা কিন্তু ভোট দেয়নি, ভোট দানে বিরত ছিল। এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে এবং আমাদের ফরেন মিনিস্টার খুব ভালো একটা ব্যাখ্যাও দিয়েছে। সাধারণ পরিষদে এই বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, রাশিয়া এটা সহ অনেকগুলো দেশ ভোটদানে বিরত ছিল, আর 119টা দেশ এই নিষিদ্ধের পক্ষে ছিল। কিন্তু বাংলাদেশ এখানে ভোট দিতে পারতো যে হ্যাঁ আমরাও ভোট দিতাম যে ওকে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করা হোক, কিন্তু বাংলাদেশ এখানে সঙ্গত কারণে এখানে ভোটদানে বিরত ছিল। এখানে ফরেন মিনিস্টারের যে ব্যাখ্যা ছিল সেটা হলো যে অস্ত্র, এই আর্মস এক্সপোর্টের বিষয়টা এইটা দেখভাল করে হলো ইউএনএসসি, সিকিউরিটি কাউন্সিল। আর্মস নিয়ে কাজ করে হলো সিকিউরিটি কাউন্সিল। আর যেটাকে বলে ডিজার্মামেন্ট বা ডিসআর্মামেন্ট অথবা নিরস্ত্রীকরণ, এই নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে হলো সাধারণ পরিষদ। কিন্তু এটা তো নিরস্ত্রীকরণের মধ্যে পড়ে না। আর সাধারণ পরিষদের এই প্রস্তাবটি শুধুমাত্র নীতিগতভাবে সাপোর্ট করে, সমর্থন করে থাকে বা নীতিগতভাবে এখানে, কিন্তু এটা কোনো পানিশমেন্ট, এটা ইটস নট দ্য হার্ড ল, এটা ওয়ান কাইন্ড অফ সফট ল। এই সফট ল কনসেপ্টে বাংলাদেশ বলছে যে এখানে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আর সেখানে আমরা আসলে এখানে ভোটদান আমরা বিরত ছিলাম। এখানে হতে পারে যে বাংলাদেশের বিষয়টা বুঝতে পারে নাই, অথবা হতে পারে তাদের এই ব্যাখ্যাটাই সঠিক। আর যাই হোক, তথ্যটা মনে রাখতে হবে। তাহলে মিয়ানমার অস্ত্র রপ্তানি নিষিদ্ধের প্রস্তাব কিন্তু সাধারণ পরিষদে, আর রোহিঙ্গাদের নিপীড়নের প্রস্তাব কিন্তু ইউএনআরসিতে, এইচআরসিতে, মানে এটা হলো হিউম্যান রাইটস কাউন্সিলে। আপনাদের একটা বিষয় আমি একটু ঠিক করে দেই, সেটা হলো আপনাদের মধ্যে একটা ঝামেলা হলো মানবাধিকার নিয়ে কমিশন কোনটা, পরিষদ কোনটা, এইটা নিয়ে একটা জন্মের একটা গিট্টু লেগে যায়। মানবাধিকার সনদ কবে হয়েছে, মানবাধিকার ঘোষণাপত্র কবে হয়েছে, মানবাধিকার চুক্তিটা কবে হয়েছে, এইটাই আমরা আসলে বুঝতে পারি না। আমি এই জন্য একটু আপনাদেরকে হিউম্যান রাইটস সম্পর্কে এটা একটুখানি এক লাইন আমি বলে দেই। হিউম্যান রাইটস ভার্সেস ইউএন, জাতিসংঘ এবং মানবাধিকার, এখানে কয়েকটা বিষয় আছে। যে যদি বলা হয় মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন, আমি কয়েকটা লিখতেছি, ইউডিএইচআর, তারপরে হলো মানবাধিকার চুক্তি, তারপর হলো মানবাধিকার সনদ, তারপরে হলো মানবাধিকার হাই কমিশনার অফিস যেটা, আর একটা হলো মানবাধিকার পরিষদ, জায়গা নাই, মানবাধিকার পরিষদ। এই তথ্য কয়টা একটু লিখে নেন। 5টা ঘর, 6টা ঘর, ছোট 6টা ঘর। মানবাধিকার এবং জাতিসংঘের মধ্যে এই কনসেপ্টটা খুব গিট্টু লাগাই দেয়। মানবাধিকার কমিশন যেটা, এটা জাতিসংঘের একটা সংস্থা। এই মানবাধিকার কমিশন এইটা 1946 সালে প্রতিষ্ঠা। এই মানবাধিকার কমিশন এইটা 2006 সালে মানবাধিকার সনদ হয়, মানবাধিকার পরিষদ হয়। এই মানবাধিকার পরিষদটাই হলো ইউএনএইচআরসি এবং এর সদর দপ্তর হলো জেনেভা। ইউএনএইচআরসি সদর দপ্তর জেনেভা। মানবাধিকার কমিশন যেটা,
তার সদপ্তরে কিন্তু জেনেভায় ছিল। 46 সালে এটা হয়। 2006 সালে এটার নাম পরিবর্তন হয়ে যায় মানবাধিকার পরিষদ। এই মানবাধিকার পরিষদ ইউএনএইচআরসি এইটাই জেনেভায় প্রতিষ্ঠিত, জেনেভায় সদপ্তর। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র। এটা হলো 10 ডিসেম্বর 1948। 10 ডিসেম্বর 1948 স্বাক্ষর হয়। স্বাক্ষর 10 ডিসেম্বর 1948 এবং এইটাই অনুমোদনের পর কার্যকর হয় 1976-এ, 1976 সালে কার্যকর হয়। ইউডিএইচআর 1948 সালে কার্যকর হয় 1976 সালে। আর ইউডিএইচআর এটা কিন্তু স্বাক্ষরটা হয়েছিল প্যারিসে, এটা কিন্তু প্যারিস, এর সাথে জড়িত কিন্তু প্যারিস। মানবাধিকার চুক্তি যেটা 1966-এ হয়, মানবাধিকার চুক্তি যেটা সেটা 1966 সালে হয়। মানবাধিকার সনদ যেটা সেটা হলো ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন পৃথিবীতে অনেকগুলো আছে। ভিয়েনা কনভেনশন 1961 আছে যেটা, সেটা হলো কূটনীতিক আচরণ নিয়ে। ভিয়েনা কনভেনশন যেটা 1985 আছে সেটা হলো সিএফসি রাজ সংক্রান্ত। ভিয়েনা কনভেনশন যেটা 1993 আছে সেটা হলো মানবাধিকার সনদ নিয়ে। ভিয়েনা কনভেনশন 1993 এটা মানবাধিকার সনদ একই দিকে, আর একটা হলো এটা আদিবাসী সনদ। আদিবাসীদের জন্য এখানে এই আইনেই ভিয়েনা কনভেনশন 1993-তে আদিবাসীদের জন্য বলা আছে। আপনারা জানেন আদিবাসীদের সংস্থার নাম হলো ইউএনপিএফআইআই, পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজেনাস ইস্যুস। ইউএনপিএফআইআই এটা আদিবাসী সংস্থা। জাতিসংঘের আদিবাসী সংস্থার নাম হলো ইউএনপিএফআইআই, ইউএন পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজেনাস ইস্যুস, পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজেনাস ইস্যুস। ওটা দেখো না কতজন আছে, 1.3। আসলে এই গুরুত্বপূর্ণ জিনিসটাই তারা মনে করছে যে এটা একটু বেসিকে চলে গেছে, এজন্য আমি এটা দেখাচ্ছি কারণ এটা আপনাদের ভুল হয়। মানবাধিকার হাই কমিশনার OHCHR অর্থাৎ অফিস ফর দ্য হাই কমিশনার অফ হিউম্যান রাইটস, এইটা প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে এবং এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। OHCHR এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। আর এটা তো এই মানবাধিকার পরিষদ যেটা এইটাই, এটা সদর দপ্তর হলো জেনেভা। 2006 সালে হয় এটা ইউএনএইচআরসি। যাক আমি রিসেন্টে আবার আসি, আপনারা রিসেন্টের জন্য বসে আছেন। এই বোর্ড দেখো না, যে দেখা যাচ্ছে না, ক্লিয়ার? ইউএনএইচআরসি দেখেন না, আপনাদের একজন বলছেন যে ইউএনএইচআরসি নিউ ইয়র্ক হবে না। এই ঝামেলাটাই আপনাকে দেখাই দিলাম, যে এই ঝামেলাটা যে আছে সেটাই দেখলাম যে কোনটা প্যারিস, কোনটা নিউ ইয়র্ক, কোনটা জেনেভা, কোনটা ভিয়েনা, এটা দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই বক্সটা লিখে দিলাম। এবং এই বক্সটা কিন্তু আপনাকে খুবই যন্ত্রণা দেয়। আপনি দাগান পরীক্ষার সময়, এটা কিন্তু হাই কমিশনার বললে কিন্তু নিউ ইয়র্কে, আর কমিশন বললে কিন্তু জেনেভা, বা সনদ বললো মানে পরিষদ বললো কিন্তু জেনেভা। এই কমিশনটাই চেঞ্জ হয়ে কিন্তু সনদ হয়েছে। কমিশন আর এটা হলো হাই কমিশনার, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এই হাই কমিশনার এটা কিন্তু হলো নিউ ইয়র্কে। ক্লিয়ার? বোর্ডে দেখা যায় না? ওকে, আমি রিসেন্টে আরেকটু যাই। ওকে, নেক্সটে আসেন। আপনাদের রিসেন্ট এইটা মনে রাখেন, 1 জুলাই 2021 সিসিপি শতবর্ষ। সিসিপি মানে
চায়না কমিউনিস্ট পার্টি। এই চায়না কমিউনিস্ট পার্টি এটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই 1921 সালে। এই সিসিপি এটার প্রতিষ্ঠা কিন্তু 1921 সালে, আর প্রতিষ্ঠাতা হচ্ছিলেন মাও সেতুং। অনেকজন প্রতিষ্ঠাতা ছিল, তার মধ্যে প্রধান ছিলেন মাও সেতুং। সিসিপি এবং তাদেরই কিন্তু একটা আছে রেড আর্মি। এই রেড আর্মি কিন্তু সিসিপির, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দল, দ্বিতীয় বৃহত্তম পলিটিক্যাল পার্টি। আর পৃথিবীর সবচাইতে বড় বৃহত্তম যেটা, সেটা হলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি। আর সেকেন্ড বিগেস্ট যেটা, সেটা হলো সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি। এটা শতবর্ষ উদযাপন আপনাদের মনে আছে কিনা 38তম BCS এর কথা, যেখানে আপনার বলশেবিক বিপ্লব বা রুশ বিপ্লব, যেই রুশ বিপ্লব 1917 সালে হয়, এর 100 বছর উদযাপন ছিল। আর 38তম BCS 2017 সালে হয়। সেখানে দুইটা প্রশ্ন রুশ বিপ্লব থেকে আসছিল। একটা প্রশ্ন আসছিল যে অক্টোবর বিপ্লবের নেতা কে ছিল, VI লেনিন। আর একটা ছিল লেনিন থেকে আরেকটা, যে ইম্পেরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কে লিখেছেন, VI লেনিন। অর্থাৎ রুশ বিপ্লব থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছিল। আর আপনাদেরও মনে রাখা উচিত, এই সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, এটার কিন্তু মাও সেতুং প্রতিষ্ঠা। আর সিসিপির যিনি প্রধান, সিসিপির প্রধানের কিন্তু সভাপতি না, সাধারণ সম্পাদক। মনে রাখবেন একটা বিষয়, যে সমাজতান্ত্রিক যে দলগুলো আছে, সবগুলোর দলের প্রধানকে বলা সাধারণ সম্পাদক। এবছরই সমাজতান্ত্রিক দুইটা দল থেকে প্রশ্ন হতে পারে। একটা হলো সিসিপি, এর সাধারণ সম্পাদক কিন্তু বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এই শি জিনপিং তিনি কিন্তু আজীবন সাধারণ সম্পাদক থাকবেন। তিনি যতদিন সাধারণ সম্পাদক, ততদিন তিনি চায়নার প্রেসিডেন্ট থাকবেন। অর্থাৎ যিনি চায়নার প্রেসিডেন্ট হবেন, তিনি হবেন এই সিসিপির সাধারণ সম্পাদক। আর এই সাধারণ সম্পাদকে, অর্থাৎ বামপন্থী দলগুলোর মধ্যে কিন্তু সভাপতির পোস্টার নাই। অর্থাৎ এই যে কটা দেশ, যেমন উত্তর কোরিয়ার প্রধান যে, তিনি হলেন কিন্তু কিম জং উন। আর কিম জং উনের পোস্ট কিন্তু ফার্স্ট সেক্রেটারি, অর্থাৎ প্রধান সাধারণ সম্পাদক। কয়েকদিন আগে, মাত্র কয়েকটা দিন আগে আপনি দেখছেন যে কয়েকটা দিন আগে একটা বিষয় ঘটে গেছে। আমি কোনটা রেখে যে কোনটা বলবো, বাংলাদেশের অর্থনীতি ঢুকবো নাকি ইন্টারন্যাশনাল ঢুকবো, যাক আমি বলে যাই। সেটা হলো যে কয়েকদিন আগে যে কিউবা, আল্লাহ রে সরে গেছে, কিউবা কমিউনিস্ট পার্টি, এই কিউবা কমিউনিস্ট পার্টিতে এর প্রধান ছিল, প্রথমে ছিল ফিদেল ক্যাস্ট্রো। 2021 পর্যন্ত ছিল ফিদেল ক্যাস্ট্রোর ভাই রাউল ক্যাস্ট্রো। এই দুই বুইরা, ফিদেল ক্যাস্ট্রো তো মারা গেছে, 90 বছর বয়সেতে মারা গেছে। 90 বছর বয়সে ফিদেল ক্যাস্ট্রো মারা যায়। এবং ফিদেল ক্যাস্ট্রোকে হত্যার জন্য 638 বার চেষ্টা করেছে USA। 638 বার হত্যা চেষ্টা করেও হত্যা করতে পারে নাই। 638 বার হত্যা চেষ্টা করেছে ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্য, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত তিনি নিজে ক্যান্সারে মারা গেছেন। কিন্তু রাউল ক্যাস্ট্রো, তিনি 21 পর্যন্ত এই কমিউনিস্ট পার্টির প্রধান সম্পাদক ছিল, ফার্স্ট সেক্রেটারি ছিল, সম্পাদক ছিলেন। সম্প্রতি এই ক্যাস্ট্রোর বাইরে তৃতীয়বার, অর্থাৎ তৃতীয় প্রধান, এবং তৃতীয় প্রধানকে তার পোস্ট কি, প্রথম সম্পাদক, ফার্স্ট সম্পাদক বা ফার্স্ট সেক্রেটারি। এই ফার্স্ট সেক্রেটারি হয়েছেন যে ক্যাস্ট্রো পরিবারের বাইরে, তিনি হলেন দিয়াস কানেল। তিনি এখন কিউবার রাষ্ট্রপতি, কিউবার প্রেসিডেন্ট। একই সাথে তিনি এই কিউবা কমিউনিস্ট পার্টির তিনি ফার্স্ট সেক্রেটারি। তার মানে প্রথম ছিল ফিদেল ক্যাস্ট্রো, তারপরে রাউল ক্যাস্ট্রো, তৃতীয় হয়েছেন প্রধান যিনি, তিনি হলেন দিয়াস কানেল। এবং তিনি ক্যাস্ট্রো পরিবারের বাইরে প্রথম কোনো কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। তার মানে বামপন্থী দলগুলোর মধ্যে কিন্তু প্রেসিডেন্ট খুঁজবেন না, যে সভাপতিকে। এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই কিন্তু সভাপতি হয়ে যায়, মানে প্রেসিডেন্টের বাংলা কিন্তু সভাপতি। সেক্ষেত্রেও কিন্তু এটার সাথে
রিলেটেড। ওকে, দেখেন চায়না কমিউনিস্ট পার্টি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটার প্রতিষ্ঠার এবছর 100 বর্ষ উদযাপন হলো। আপনারা একটা বিষয় শুনছেন, পরীক্ষায় যদি কোশ্চেন করে তারা কিন্তু এই শব্দটা কোশ্চেন করবে। আপনি জানেন এই ইউকে ইউএস, এটা আপনি জানেন যে এতে অস্ট্রেলিয়া হয়, কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, ইউএসএ, এই তিন দেশের নিরাপত্তা চুক্তি। নিরাপত্তা চুক্তি মানে কি? এটা হলো এশীয় অঞ্চলে, এটা কিন্তু এটা বলে দিছে যে এশীয় অঞ্চলে নিরাপত্তা চুক্তি, তার মানে এটা চীন বিরোধী। এই ইউকে ইউএস এটা যুক্তরাষ্ট্রের চীন বিরোধী, অর্থাৎ এই তিন দেশের চীন বিরোধী নীতি। কিন্তু বিষয়টা কোন জায়গায়? বিষয়টা হলো যে ফ্রান্স এবং ইন্ডিয়া, ফ্রান্স এবং ভারত, ফ্রান্স ও ভারত এই জোটে না রাখার জন্য, ভারতকে এই জোটে না রাখার জন্য বিরাগভাজন হন। কারণ দুইটা আমি পরে বলতেছি যে কেন দুই দেশ, কেন এখানে তারা যেতে চায়, না রাখার জন্য বিরাগভাজন হন। এবং কি করেন দুইজন, ফ্রান্স এবং ইন্ডিয়া, এই দুইজন যে সরকার প্রধান, তারা কিন্তু টেলিফোনে কথা বলেন এবং দুই দেশ পরস্পরের প্রতিরক্ষায় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। পরস্পরের প্রতিরক্ষায় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। কি হলো? ফ্রান্স কেন থাকবে না আর ভারত কেন থাকলো না, সেজন্য কেন তারা রাগ করলো? দেখেন, নিরাপত্তা পরিষদের কিছু প্রোগ্রাম থাকে, সিকিউরিটি কাউন্সিলের কিছু প্রোগ্রাম হলো যে এক একটা অঞ্চলে নিরাপত্তার জন্য সে নিয়োজিত থাকে। যেমন দেখেন কাশ্মীর ইস্যুতে এখানে কিন্তু নিরাপত্তা পরিষদের প্রতিনিধি কিন্তু রাশিয়া। আপনারা দেখবেন কাশ্মীর ইস্যুতে কিন্তু রাশিয়া খুবই কনসার্ন থাকে। একবার দেখছিলাম যে 2016 সালে যখন হয়েছিল আপনার ওই যে উরি সেনাছাউনিতে যখন হামলা হয় 16 সালে সেপ্টেম্বরে, তখন কি হয়েছিল? তখন কিন্তু রাশিয়া ব্রিক্স সম্মেলনে ভারত এবং পাকিস্তান দুই পক্ষকে সে ডেকেছিল, পুতিন ডাইকে তাদের সাথে কথা বলছিল। ঠিক তেমনি প্রশান্ত মহাসাগরের এই নিরাপত্তা বিষয় কিন্তু ইউএসএ থাকে। প্রশান্ত মহাসাগর নিরাপত্তার জন্য কিন্তু এখানে কিন্তু ইউএসএ নিয়োজিত নিরাপত্তা পরিষদ থেকেই, এবং প্রশান্ত মহাসাগরের আবাসিক প্রতিনিধি বলা হয় ইউএসএকে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাকে বলা হয় ইউএসএ। ঠিক তেমনি ইন্ডিয়ান ওশান, এই ভারত মহাসাগরীয় অঞ্চলে এই জায়গায় হলো ফ্রান্স থাকে। তাহলে অবশ্যই কিন্তু ফ্রান্স এখানে কিন্তু এই বিষয়টাকে বিব্রত থাকবে। আরেকটা বিষয় আপনি জানেন যে ইওরা নামে একটা জোট আছে, ইওরা জোটটা হলো ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এটা হলো যে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট, আর এর উদ্যোক্তা দেশটা কিন্তু ভারত। এবং এ যাবৎকালে সদস্য ছিল 22টা, 23তম সদস্য হয়েছে ফ্রান্স। 23তম সদস্য ফ্রান্স, এটা কিন্তু বাংলাদেশের সদস্য। 23তম সদস্য ফ্রান্স 2021 সালে। তাহলে ফ্রান্স কি ভারত মহাসাগরের পাশে? ওকে সদস্য পদ দিছে কেন? ও তো ভূমধ্য সাগরে, আটলান্টিক মহাসাগরে, ও এখানে আসছে কেন? কারণ ওর জাতিসংঘের কি আছে, ওর একটা এখতিয়ার আছে। এই জন্য ইওরা 23টি সদস্যের মধ্যে এই অঞ্চলের বাইরে একটা সদস্য, সে হলো ফ্রান্স। আবার এই অঞ্চলের মধ্যে একটা সদস্য না, সেটা হলো পাকিস্তান। ইওরায় কিন্তু পাকিস্তান নাই, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, বাট এখানে কিন্তু পাকিস্তান নাই। কিন্তু এখানে আছে কে? সে হলো কে? যে এই অঞ্চলের না, কিন্তু এর সদস্য সে হলো ফ্রান্স। ঠিক তেমনি ফ্রান্স এখানে না থাকার কারণে যেমন বিরাগভাজন, ভারত এই অঞ্চলের ইওরার সদস্য উদ্যোক্তা, সে যদি না থাকে তাহলে সে অবশ্যই বিরাগভাজন হবে। এই জন্য দুই দেশ তারা আবার টেলিফোনে কথা বলে প্রতিরক্ষায় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু কোশ্চেন আসবে কোনটা? কোশ্চেন আসবে এই ইউকে ইউএস, এখানে কোন দুটি দেশ এই ইউকে ইউএসএ না থাকার জন্য তারা খুবই বিরাগভাজন হন? হলো ফ্রান্স এবং ইন্ডিয়া।
ক্লিয়ার? এখানে কমেন্ট তো আগের গুলাই। কতজন আছে রে? 1.2, 1.5 থেকে 2 আইসা পড়ছে, মানে 300 গন। তাহলে ছেড়ে দে। আগামীকালকের পরীক্ষা, যে বিষয়গুলো দাগাবেন পরীক্ষায় যে আসতে পারে, কিছু কথা বলে নেই। সেটা হলো, হ্যাঁ, সিটিবিটি অনুমোদনকারী দেশ কয়টা? 170টা নাকি 153টা? অন 70, 170টা। স্যার লাস্টটা বুঝি নাই, কোনটা বুঝেন নাই? ইকোনমিক নিয়ে বলেন ভাই। না বলছেন একজন। বিগ বি নিয়ে বলবো? কত কিছু নিয়ে যে বলা লাগে, আমার তো বলতে সমস্যা নাই। Attention please. Okay. Continue. জলবায়ু শরণার্থী কোন দেশের বেশি? জলবায়ু শরণার্থী ইন্টারনাল, আভ্যন্তরীণ। এই জরিপটা করে থাকে সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড জরিপ করে, আর এখানে প্রথম চীন, এবং চীন হলো 53 লাখ। দ্বিতীয় হলো ফিলিপাইন হলো 44.49 লাখ। আর তৃতীয় হলো বাংলাদেশ, হলো 44.43 লাখ। তার মানে জলবায়ু শরণার্থীতে প্রথম চীন, দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় হলো বাংলাদেশ। আমার বাংলাদেশ কিন্তু জলবায়ু শরণার্থীতে, এটা কিন্তু 21-এর রিপোর্ট, 2021। আর 2020-তে প্রথম হলো ভারত, দ্বিতীয় হলো বাংলাদেশ। জলবায়ু শরণার্থী 2020-তে প্রথম হলো ভারত, দ্বিতীয় হলো বাংলাদেশ। জলবায়ু শরণার্থী 2021, প্রথম চীন, তৃতীয় বাংলাদেশ। এটা জলবায়ুর কথা। আর জলবায়ু ঝুঁকির কথা তো মনে আছে? জলবায়ু ঝুঁকি মনে রাখবেন। ঝুঁকি 2021-এ প্রথম মোজাম্বিক, আর 13তম বাংলাদেশ। যদি বলতো 2020 প্রথম মোজাম্বিক আর 7ম বাংলাদেশ। জলবায়ু ঝুঁকি 2021, প্রথম মোজাম্বিক, 13তম বাংলাদেশ। যদি বলে দুর্যোগ ঝুঁকি, 2021, এখানে প্রথম জাপান, তৃতীয় বাংলাদেশ। দুর্যোগে আর্থিক ক্ষয়ক্ষতির বিবেচনায় এটা কিন্তু 20 বছর, 97 থেকে 20 বছর ধরা হয়, 19 থেকে 2099, 20 বছর ধরা হবে, 2 দশক। জাপান প্রথম, বাংলাদেশ তৃতীয়। দুর্যোগ ঝুঁকি, বাংলাদেশে 191টা দুর্যোগ আঘাত হানছে, 191টা। বিশ্বব্যাংকের জলবায়ু প্রতিবেদন, 2021, মনে রাখবেন। বিশ্বব্যাংকের জলবায়ু প্রতিবেদন 2021, এইখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঝুঁকিতে শীর্ষে বাংলাদেশ। বিশ্বব্যাংকের জলবায়ু প্রতিবেদন 2021, ঘূর্ণিঝড় ঝুঁকিতে বা সাইক্লোন ঝুঁকিতে শীর্ষ দেশটা হলো বাংলাদেশ। বাংলাদেশ। আরেকটা বিষয় মনে রাখবেন,
আইপিসিসি তারা কিন্তু একটা প্রতিবেদন দেয় এবং তাদের প্রতিবেদন কিন্তু 3 বছর পর পর দিয়ে থাকে। এটা কিন্তু আপনার জলবায়ু ঝুঁকি পরিবেশ সূচক যদি বলে, পরিবেশ সূচক এটা সাধারণত 2 বছর পর পর দেয়। 2019 সালে সর্বশেষ দিছে, 21 সালেরটা এখনো প্রকাশিত হয়নি। এই পরিবেশ সূচকে প্রথম দেশটা কিন্তু হলো সুইজারল্যান্ড। আর মনে রাখবেন 179তম দেশটা হলো বাংলাদেশ। 180টি দেশের মধ্যে 180টি দেশের মধ্যে আমার বাংলাদেশ কিন্তু 179তম, অর্থাৎ পরিবেশ সূচকে আমরা সেকেন্ড বলতে পারি উল্টা দিক থেকে। জলবায়ু প্রতিবেদনে ঘূর্ণিঝড় সূচকে ঝুঁকিতে বাংলাদেশ কিন্তু 1 নাম্বার শীর্ষে। আরেকটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিং এর প্রতিক্রিয়ায় এটাও ওয়ার্ল্ড ব্যাংক বলছে, প্রতিক্রিয়ায় বন্যার ঝুঁকিতে 1 নাম্বার, বন্যার ঝুঁকিতে প্রথম, সাইক্লোনে দ্বিতীয়, এবং মরুভূমি, এই মরুভূমিতে বাংলাদেশ কিন্তু 9ম। তার মানে গ্লোবাল ওয়ার্মিং এর প্রতিক্রিয়ায় বন্যার ঝুঁকিতে বাংলাদেশ ফার্স্ট, এখানে আবার সাইক্লোন ঝুঁকিতে সেকেন্ড। কিন্তু জলবায়ুর প্রতিবেদন ওয়ার্ল্ড ব্যাংকেরই গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট না, ওটা কিন্তু ক্লাইমেট রিপোর্ট, সেখানে কিন্তু বাংলাদেশ সাইক্লোনের ঝুঁকিতে 1 নাম্বার, ওখানে আবার বন্যার ঝুঁকি ঘোষণা করেনি। কমে গেছে 1.1, আমিও চলে যাই, ঠিক আছে। আর এটা বলি, শেষ করে দেই। পরিবেশ সংক্রান্ত 4টা বিষয় বলি, 4টা দেশ সম্পর্কে না বললে আসলে ভুল হয়, মানে আসবে পরীক্ষা ইনশাল্লাহ। নাম্বার ওয়ান জলবায়ু জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা ঘোষণা করেছে ইউকে 2019 সালে। প্রথম পৃথিবীতে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করে ইউকে 2019 সালে। নাম্বার 2 সবুজায়ন সংরক্ষণ কর্মসূচি, এটা ঘোষণা করেছে কিংডম অফ সৌদি আরাবিয়া, KSA, কিংডম অফ সৌদি আরাবিয়া 2021 সালে। সৌদির লক্ষ্য হলো তারা 21 সালে 1 নাম্বার সৌদিতে 1000 কোটি গাছ লাগাবে, 1000 কোটি গাছ লাগাবে। 2 নম্বরে মধ্যপ্রাচ্যের আরব দেশে 4000 কোটি গাছ লাগাবে। আরব দেশ বলছে মধ্যপ্রাচ্যের, কারণ মধ্যপ্রাচ্যে 3-4টা অনারব দেশ আছে। একটা হলো ইসরায়েল, ও আরব দেশ না। আর একটা হলো ইরান, তার চিরশত্রু, যে হলো ফার্সি ভাষা কথা বলে। তুরস্ক তার শত্রু, না, সৌদির অ্যাগেনস্টে না। তুরস্কের ভাষা হলো তুর্কি, ও তার আরব দেশ না। আর হলো সাইপ্রাস তো আর আরব দেশ, মুসলিম দেশই না। সো এই মোট 5000 কোটি গাছ লাগাবে এই সৌদি যুবরাজ ঘোষণা করেছে। এটাকে বলা হয় মিডল ইস্ট গ্রিন প্রজেক্ট। এই প্রজেক্টটা ঘোষণা করেছে সৌদি আরব। সবুজায়ন সংরক্ষণ চুক্তি। আর একটা বিষয়, সেটা হলো যে চীন এই বছর একটা খুব ভদ্র একটা ইয়া করেছে, মানে সে তথ্য দিছে। এবং এইটা শেষ করে আমি পরিবেশটা একটু গুছিয়ে দিই। কতজন আছে? 1.1 কে আছে এখনো। আচ্ছা, নাম্বার 3 চায়না একটা কথা বলছে। চায়না সে
আহ, একটা কথা বলছে যে যে তারা তারা দেশের বাইরে যত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তা বন্ধ করবে। ইউএনজিএ সামিটে, অর্থাৎ ইউএনজিএ সামিট মানে ইউএনজি অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে, এই অধিবেশনে এই 21 সালে চীন প্রতিশ্রুতি দেয় তারা দেশের বাইরে সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে। সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে। এবং এর আগে একটা ঘটনা ঘটছে, প্রাইম মিনিস্টার অধিবেশনে যাওয়ার আগেই আমাদের প্রাইম মিনিস্টার সে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে। 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র বললে ভুল হবে কারণ এই প্রকল্পগুলো চালুই হয় নাই, প্রকল্প বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে প্রচুর কার্বন এমিশন হয়। ইউএনজি অধিবেশনে চীন প্রতিশ্রুতি দেয় তারা দেশের বাইরে সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবে। ওকে, কালকে তাহলে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষাটা ভালোভাবে দেন। আর যে কোনো পরীক্ষায় আপনারা যে কাজটা করতে পারেন, এখন যাদের সামনে মনে করেন পরীক্ষা, মেসিভ কোনো বড় পরীক্ষা নাই, আমার কথা শুনতে পারেন অথবা নাও শুনতে পারেন, সেটা হলো খুব পারফেক্ট প্রস্তুতি হবে রিসেন্ট ভিউ আর কোশ্চেন ভিউ পড়া। সামনের যে পরীক্ষা, এই সপ্তাহের পরের যে পরীক্ষা হবে, একটা রিসেন্ট ভিউ থাকবে সাথে সাথে কোশ্চেন ভিউ। কোশ্চেন ভিউটা প্রশ্নগুলো পড়ে যাবেন আর রিসেন্ট ভিউর কারেন্ট ইস্যুসগুলো দেখে যাবেন। আমার মনে হয় বিগত আসলে ওখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, আর রিসেন্ট আসলে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। কারণ কোশ্চেন তো দুইটাই হয় অন্যান্য পরীক্ষায়, যেটা বিসিএস ভিত্তিক বড় পরীক্ষাগুলো যখন হবে তখন আপনি মেসিভ পড়বেন, মোটা বই পড়লেন তখন, কিন্তু এই দুইটা পারফেক্ট হবে। যাক, আসি আপনাদের আগামীকালকে পরীক্ষা, দেখি আর কি আপনাদের তথ্য দেয়া যায়। মনে রাখেন যে শেখ হাসিনা কিন্তু 18 বার বক্তব্য দিয়েছেন জাতিসংঘে, 17 বার তিনি সশরীরে উপস্থিত ছিলেন, আর 2020 সালে সশরীরে ছিলেন না, তখন তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন। এবং সাধারণ পরিষদে দুইটা ইনফরমেশন মনে রাখেন, একটা হলো আমাদের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু 18 বার বক্তব্য দেন এবং 18 বারই বাংলায় দেন, এবং এ যাবৎ তার সাথে যৌথভাবে শীর্ষে সে হলো মাহাতির মোহাম্মদ। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বোচ্চ ভাষণ দানকারী মাহাতির মোহাম্মদও 18 বার, আমাদের প্রাইম মিনিস্টার 18 বার। যদি তিনি বেঁচে থাকেন ইনশাল্লাহ আগামী বছর তিনি এটাকে ক্রস করে ফেলবেন। এই একটা তথ্য। আরেকটা তথ্য হলো জাতিসংঘে চাঁদা না দেওয়ার কারণে, চাঁদা 2 বছর যদি পরপর 2 বছর যদি জাতিসংঘে চাঁদা না দেয়, জাতিসংঘ সনদের 19 নং অনুচ্ছেদে আছে যদি কোনো দেশ পরপর 2 বছর চাঁদা না দেয় তাহলে তার জাতিসংঘের ভোটাধিকার পদ বাতিল করা হয়। সাধারণ পরিষদে তাদের ভোটাধিকার পদ থাকে না, সে ওখানে ভোট দিতে পারবে না। এই বছর 7টি দেশ ভোট দিতে পারেনি। ইউএনজিএ অধিবেশনে 7টি দেশ, বাংলাদেশের পত্রিকা লেখছে 5টি দেশ, আমি ইউএন ওয়েবসাইটে গিয়ে দেখলাম এখানে 7টি দেশ। 7টি দেশ সাধারণ পরিষদের 7টি দেশ অংশগ্রহণ করতে পারে নাই। তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশটা আমরা রাখবে সেটা ইরান, এবং ইরান কিন্তু ডিনাউন্স করেছে, তারা খুব নিন্দা করেছে যে আমাদেরকে কেন ভোটাধিকার দিতে আমাদেরকে দিল না, এটার জন্য ইরান খুব নিন্দা জানিয়েছে। তাহলে উল্লেখযোগ্য দেশ কিন্তু ইরান, উল্লেখযোগ্য দেশ কিন্তু লিবিয়া, এই কয়েকটা মনে রাখবেন। তারপর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ঠিক আছে, নাইজার, মালি, এগুলো। আর মালির কথা মনে রাখবেন, মালিতে কিন্তু এবছর সেনা অভ্যুত্থান হয়েছে। হাইতির কথা মনে রাখবেন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট খুন হয়েছে হাইতিতে, আর মালিতে সেনা অভ্যুত্থান হয়েছে। আর 14 জুন থেকে মিয়ানমারের সূচির বিচার শুরু হয়েছে। মিয়ানমারে যে সরকার আছেন তার নাম কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদ, ওদের কিন্তু নাম থাকে। আগে নাম ছিল, আগে যখন সামরিক সরকার ছিল তার নাম ছিল এসপিডিসি, এখন কিন্তু এসপিডিসি না, এখন হলো এসিসি স্যাক, অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, এখন যে ক্ষমতা আছে মিয়ানমারে।
এইটা। আর আফগানিস্তানের কথা মনে রাখবেন, 47 সদস্যের মন্ত্রিসভা 7 সেপ্টেম্বর তারা সরকার গঠন করে। সেখানে কিন্তু প্রধান কিন্তু হলো মোহাম্মদ হোসেন আখুন্দ। উনি হলেন প্রধান, এই সরকারের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রীর মর্যাদা তিনি প্রধান। তিনি 7 সেপ্টেম্বর ক্ষমতায় আসেন। আরেকটা তারিখ মনে রাখবেন, 15ই আগস্ট কাবুলে তালেবান ক্ষমতা দখল করে। 15ই আগস্টে তারা ক্ষমতা দখল করে। আর 15 আগস্টে তারা 28তম রাজ্য হিসেবে কাবুল দখল করে। 28তম রাজ্য হিসেবে মনে রাখবেন। ওখানে কিন্তু সবচেয়ে বড় প্রদেশ যেটা আয়তনে, 34টা প্রদেশ কিন্তু আফগানিস্তানে 34টা প্রদেশ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ কিন্তু 6টা। আফগানিস্তানে কিন্তু সর্বশেষ যেই প্রদেশকে দখল করে তার নাম পুঞ্জেশি হলো সর্বশেষ প্রদেশ, যেটাকে সে সর্বশেষ তালেবানরা দখল করে। আর 28তম রাজ্য হিসেবে দখল করে কাবুলকে। আর মনে রাখবেন সবচেয়ে বড় প্রদেশ হলো আয়তনে হেরাত, আর দ্বিতীয় বড় হলো হেলমান্দ প্রদেশ। বাগরাম ঘাঁটি, সামরিক ঘাঁটি মনে রাখবেন, বাগরাম সামরিক ঘাঁটি 1950-এর দশকে প্রতিষ্ঠিত হয়। বাগরাম সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেই ঘাঁটিতে কিন্তু কারাগার বানিয়েছে, সামরিক ঘাঁটি বানিয়েছে হলো যুক্তরাষ্ট্র। এবং সেখান থেকে তারা 1 জুলাই হস্তান্তর করেছে তালেবানকে। আর 2 জুলাই তারা হলো আফগানিস্তান সরকারকে তারা হস্তান্তর করেছে, সেটা তো তালেবান নিয়ে গেছে। আর 2 জুলাই তারা হলো এখান থেকে তারা চলে গেছে হলো ওই যে এয়ারপোর্টের কাছে বিমান ঘাঁটি, যেটা বাগরাম কিন্তু বিমান ঘাঁটি কিন্তু বাগরাম বিমান ঘাঁটি। এটা কিন্তু এর প্রদেশটা কিন্তু কাবুল প্রদেশ না, বা হেলমান্দ না, বা আপনার কান্দাহারও না, হেলমান্দ না। এটা কিন্তু অন্য একটা প্রদেশের নাম হলো কি একটা যেন, ওই প্রদেশে হলো বাগরাম ঘাঁটি। এটা কিন্তু কারাগার। আর আমি যেটা মনে করছিলাম সেটা হলো কান্দাহারের কথা মনে রাখবেন। 1994 সালে তালেবান প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কান্দাহারে তালেবান প্রতিষ্ঠিত হয়। মোল্লা ওমর 2013 সালে মারা যায়। সে কিন্তু আফগানিস্তানে মারা যায় নাই, সেও পাকিস্তানে মারা গেছে। করাচির একটি হসপিটালে 2013 সালে মারা যায় হলো মোল্লা ওমর। আর 2011 সালে মারা যায় হলো ওসামা বিন লাদেন, সেও পাকিস্তানের অ্যাবোটাবাদে মারা যায় হলো ওসামা বিন লাদেন। আর মোল্লা ওমর মারা যায় হলো 2013 সালে, সেটা হলো পাকিস্তানের করাচির একটি হসপিটালে মারা যায়। আর তালেবান প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে কাবুলে না। ক্লিয়ার? যাই হোক, আমি আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম। সকলকে শুভেচ্ছা, ভালো পরীক্ষা দিবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। লিখিত প্রার্থী যারা, তাদের জন্য ইনশাল্লাহ ভালো একটা চমক আসবে। গুছানো বই, আমার বিশ্বাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনি জাস্ট চোখ বুলিয়ে পরীক্ষা যাবেন, খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। একেবারেই খুবই হতাশায় ভুগেন না। আপনারা অনেক পড়ছেন, অন্য সাবজেক্ট ভালো করে পড়ে ফেলছেন। বেসিক ভিউ ইনশাল্লাহ খুব ভালোভাবে আসবে, পড়বেন। আর রিসেন্ট ভিউ সবার জন্য শুভকামনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে, আমি 1 মিনিট, কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন নিচ্ছি আমি। নিমরোজ প্রদেশ প্রথম দখল করে। বেসিক ভিউতে কয়েকটা এমসিকিউ সমস্যা আছে, সেগুলো আমি গ্রুপে পোস্ট করছি, দেখেন, পাবেন। ওকে, বাংলাদেশ ইকোনমি কিছু বলেন নিয়ে। ইকোনমি বলবো, সবচেয়ে বড় রেল সেতু কোনটা হবে? যমুনা সেতু হবে সবচেয়ে বড় রেল সেতু। না, পদ্মা সেতু হইলে পদ্মা সেতু হবে, কিন্তু পদ্মা সেতু তার একক রেল সেতু না, কিন্তু যমুনা একটা আলাদা একক রেল সেতু হবে। হ্যাঁ, ক্লাসটা রেখে দিব, আপনারা শেষের দিকে যদি কেউ না বুঝেন ট্রেনে দেখেন। রিটার্নটা কবে পাবেন? আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী শুক্রবারই আপনাদের চমক দেওয়ার জন্য। আমার তো টার্গেট এটা, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন। ওকে, 4টা ইনফরমেশন দেবো। 4টা দেশের কথা বলছিলাম, এই যে 4টা দেশ, বাংলাদেশ এটার কথা বলছিলাম। আর 2টা তথ্য দেই। সেটা হলো, একটা তথ্য হলো জার্মানি। জার্মানি কিন্তু করছে, করোনা সংরক্ষণ আইন করেছে। ফ্রান্স, তারা করোনা পাসপোর্ট করছে, ভ্যাকসিন পাসপোর্ট করছে ফ্রান্স।
আর করোনা সংরক্ষণ আইন করেছে জার্মানি। ওকে, হ্যাঁ আপনারা কোশ্চেন বুক দেখে যান ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ বলছেন কে? অরুণন্দিনী একজন বলছেন যে ক্লাসটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর তো কোনো খবর নাই। ইকোনমিক রিভিউ, আচ্ছা তাহলে আমি মুখে বলে দিই। ইকোনমিক রিভিউটা আমি মুখে বলে দিচ্ছি। আপনারা পারলে একটু শুনে নিয়ে নাকি শেষের দিকে একটু টেনে শুনে দিবেন। আমি ইকোনমিক চ্যাপ্টারটা একটু বলে দিই। সেটা হলো 2021 সালের জনসংখ্যা 16,82,00,000, জনসংখ্যার বৃদ্ধির হার 1.37%, জনসংখ্যার ঘনত্ব 1140 জন, পুরুষ মহিলা অনুপাত 100.2:100, এটা আগের মতোই। তারপরে হলো শিশু মৃত্যু হার 21 জন, আগেও ছিল এটা। প্রত্যাশিত গড়ায়ু 72.8 বছর, আগে ছিল 72.6। ডাক্তার অনুপাত, জনসংখ্যার অনুপাত হলো 1:1724 জনের অ্যাগেনস্টে একজন ডক্টর, 71 বেশি ছিল। সুপেয় পানি 98.3, আগে ছিল 98.1%। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে 81.5%। শিক্ষার হার 75.2%। দারিদ্র্যের হার 20.5, অতি দরিদ্র 10.5। আর জিডিপি প্রবৃদ্ধির হার 5.47%, 5.47% জিডিপি প্রবৃদ্ধির হার, এটা সমীক্ষায় আসছে। আর আমাদের বাজেটে ছিল 3.51%, 3.51 এটা ছিল বাজেটে, আর 5.47% এটা হলো সমীক্ষায়। মাথাপিছু জিডিপি 2097 মার্কিন ডলার, মাথাপিছু আয় 2227 ডলার, মূল্যস্ফীতি 5.56%, এটা অর্জিত হয়েছে 5.56, আর আমাদের টার্গেট হলো 5.3, দুঃখিত 5.3 আমাদের টার্গেট এই অর্থ বছরে, লক্ষ্য 5.3, আর আমাদের এখন 5.56 এটা হলো মূল্যস্ফীতি। কতজন আছে দেখতো? বৈদেশিক মুদ্রার মজুদ 46 বিলিয়ন ডলার, আর আসলে আগস্টে এটা হয়ে গেছে 48 বিলিয়ন ডলার। শ্রম শক্তি আছে 6.35%। এরপরে হলো শ্রম শক্তিতে নিয়োজিত সবচেয়ে বেশি হলো কৃষিতে 40.6, শিল্পে 20.4, সেবায় 39%। জিডিপির খাতসমূহ অবদান, কৃষিতে প্রবৃদ্ধির অবদান হলো 13.47, শিল্পে 34.99, আর সেবায় হলো 51.53। বিদ্যুতের আওতায় 100%, এটা লক্ষ্য 99.97 আছে, লক্ষ্য হলো 100%। আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র 27টি সমীক্ষায়, তবে গ্যাস ক্ষেত্র যদি পরীক্ষা আসে তাহলে সমীক্ষা উল্লেখ না করলে 28টি দেখাবেন। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে প্রায় 6 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে 10 বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, সেটা হলো প্রায় 4 বিলিয়ন ডলার। আমাদের মোট আসছে 24.77 বিলিয়ন ডলার, তার মধ্যে প্রায় 4 বিলিয়ন ডলার হলো সৌদি আরব থেকে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি একজন বলছেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কয়েকটা কিছু টপিক বলেন ভাই, যা মিস হবেই না। হ্যাঁ ইনশাল্লাহ আমি এটা গ্রুপে পোস্ট দেবো আপনাদের। মাহিন সরকার বলছেন ক্লাসটা সুন্দর, থ্যাংক ইউ। আন্ডারডে ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ ভাই, ভালো একটা ক্লাস ছিল। ওকে, কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে? পরিবহন, শিক্ষা দ্বিতীয়। আর এডিপি যদি বলে, এডিপি বললে হলো ফার্স্ট পরিবহন, সেকেন্ড হলো বিদ্যুৎ। এডিপি যদি বলে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি বলে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।